সকলের সামনে ওকে কিস করবে নয়তো ডান্স করবে। দুইটার মধ্যে যেকোনো একটা করলেই হলো। নাও ফাস্ট ড্যাগিংয়ের শিকার হয়ে মাথা নিচু করে দাঁড়িয়ে আছে সোহা। ওকে যা করতে বলা হচ্ছে সেগুলো ও জীবনেও করবে না। একটা ছেলেকে কেন কিস করবে? কেনই বা শত শত মানুষের সামনে নাচবে? সিনিয়র বলে যা ইচ্ছে হবে তাই করাবে ওকে দিয়ে? সামনে দাঁড়িয়ে থাকা সিনিয়রদের মধ্যে থেকে একজন ধমকের সুরে বলে, এই মেয়ে কি বলছি শুনতে পাচ্ছ না? কিস করো ওকে কি? সোহা মাথা তুলে তাকায়। যেই ছেলেকে কিস করতে বলছে তার দিকে এক নজর তাকায়। ওর চোখ দুটো পানিতে টুইটুম্বর হয়ে গেছে। সামনে দাঁড়িয়ে থাকা দুজনের মুখভঙ্গি গম্ভীর, একজনের মুখ একটু বেশিই গম্ভীর হয়ে আছে। বাকিদের ঠোঁটে হাসি ফুটে আছে। সাহায্যের আশায় একজনের মুখের দিকে তাকিয়ে রইল সোহা, তবে যার দিকে ও তাকিয়ে আছে সে ওর দিকে ভুলেও তাকাচ্ছে না। গম্ভীর চোখ মুখে ফোনের স্ক্রিনে তাকিয়ে আছে সে। কিস করো নয়তো ডান্স করো। তোমার জন্য আমরা সারা দিন এখানে দাঁড়িয়ে থাকব না গি। সোহা শুকনো ঢোক গিলে জিহ্বা দিয়ে শুষ্ক ওষ্ঠ জোড়া ভিজিয়ে জড়ানো গলায় বলে, আপনারা এমন করছেন কেন আমার সাথে? আমাকে যেতে দিন এখান থেকে গু। পাশ থেকে একজন বলে, সোনামণি তোমাকে যেতে দিতেই তো চাইছি, আমরা যা করতে বলছি দ্রুত সেটা সেরে ফেললেই তো হয় গে। আমি ওনাকে কিস করব না গি। ঠিক আছে ডান্স করোক। ডান্স করতে পারি না গি। তাহলে কিস করো, এটা করা একদম সহজ গো। কথাগুলো বলে ছেলেটা দাঁত বের করে হাসে। সোহার শরীর রীতিমতো থরথর করে কাঁপতে শুরু করেছে। জীবনে এই প্রথম এমন পরিস্থিতির শিকার হয়েছে। সহজ সরল ভীতু একটা মেয়ে কি করে এদের হাত থেকে রক্ষা পাবে সেটাও বুঝতে পারছে না। ওকে এখান থেকে যেতেই দিচ্ছে না কেউ, ঘেরাও করে রেখেছে সবাই। এই মেয়ে কথা কানে যাচ্ছে না। দ্রুত করোক। সোহা থেমে থেমে ভয় জড়ানো গলায় আবার বলে, আমি এসব কিছুই করতে পারব না। আমাকে যেতে দিন গু। আজ পর্যন্ত আমাদের হাত থেকে কেউ রক্ষা পায়নি, তুমিও পাবে না। এই দুটোর একটা যদি করতে না পারো তাহলে 1000 বার কান ধরে উঠবস করোক। চমকে ওঠে সোহা। 1000 বার কান ধরে উঠবস করতে হবে? 1000 বার কান ধরে উঠবস করলে ও হাঁটতে পারবে? সোনামণি দ্রুত করোক। ফোনের স্ক্রিনে তাকিয়ে থাকা যুবক ঘাট ঘুরিয়ে ফ্রেন্ড হাসান মাহবুবের দিকে তাকায়। এভাবে তাকাতে দেখে হাসান বলে, দেরি হয়ে যাচ্ছে, ওই দুটো যখন করবে না তখন কান ধরে উঠবস করুক গো। যুবকটা পুনরায় ফোনের স্ক্রিনে তাকায়। ফোনের মধ্যে কি করছে কে জানে। সোহার দুচোখ বেয়ে পানি গড়িয়ে পড়তে শুরু করে। খুব ভালো করেই বুঝতে পারছে এদের কথা না শুনলে এদের হাত থেকে নিস্তার নেই। আর সামনে গম্ভীর হয়ে দাঁড়িয়ে থাকা পাষাণ লোকটাও ওকে সাহায্য করবে না। কাঁধের ব্যাগ নামিয়ে রেখে দুই হাতে দুই কান ধরে নিচের দিকে দৃষ্টি রেখে উঠবস করতে শুরু করে। কয়েকজন ছেলে কাউন্ট করছে জোরে জোরে সুর ধরে। উঠবস করতে করতে অপমানে দুঃখে কষ্টে ফুপিয়ে ওঠে সোহা। এতক্ষণে এসে সামনে দাঁড়িয়ে থাকা গম্ভীর পুরুষ শ্রবণ চৌধুরী ফোনের স্ক্রিন থেকে চোখ সরিয়ে সোহার দিকে তাকায়। ফোন পকেটে ভরে দুই হাত প্যান্টের পকেটে গুজে সিনা টান টান করে রাখে। একশ পর্যন্ত হতেই এতক্ষণ গম্ভীর হয়ে চুপচাপ থাকা শ্রবণ গম্ভীর বিরক্তি মাখা স্বরে বলে, এর ন্যাকা কান্না শুনতে ভালো লাগছে না, এটাকে দূর কর এখন। অন্যটাকে সামনে আনগ। শ্রবণের সব ফ্রেন্ড ওর দিকে তাকায় অবাক হয়ে। শ্রবণ বলছে এখনই ছেড়ে দিতে। সিরিয়াসলি? হাসান সোহাকে বলে, এই মেয়ে যাও এখন গু। সোহা কান ছেড়ে ব্যাগ তুলতে তুলতে অভিমান ভরা দৃষ্টিতে শ্রবণের দিকে তাকায় একবার। চোখাচোখি হতেই চোখ নামিয়ে নিয়ে ব্যাগ হাতে সকলের মধ্যে থেকে বেরিয়ে গেটের দিকে এগিয়ে যায় চোখের পানি মুছতে মুছতে। আজকে আর ক্লাস করবে না। আশেপাশের সবাই ওর দিকে তাকিয়ে আছে, অনেকে হাসাহাসি করছে। গত সপ্তাহ থেকে রেগুলার ভার্সিটিতে আসা যাওয়া করে কোনো সমস্যা হয়নি। আজকে গেট পেরিয়ে ভেতরে প্রবেশ করতেই দুজন ছেলে ওকে ভয় দেখিয়ে এখানে নিয়ে এসেছিল। শ্রবণ নিজেই সোহাকে দুটো অপশন দিয়েছিল, হয় কিস করবে নয়তো ডান্স করবে। সোহার মুখের দিকে তাকিয়েও দেখেনি, ফোনের স্ক্রিনে তাকিয়ে থেকেই বলেছিল কথাগুলো। সোহা চোখের পানি মুছতে মুছতে বাড়ির ভেতর প্রবেশ করে। কেঁদে কেটে চোখ মুখ লাল হয়ে গেছে। এখনও হেঁচকি তুলছে সমানে। সোফায় বসে থাকা সোহার দাদা সামাদ চৌধুরী নাতনির মুখের দিকে তাকিয়ে চমকে ওঠেন। অবাক হয়ে বলেন, সোহা কি হয়েছে দাদু ভাই? এভাবে কাঁদছ কেন আর ভার্সিটি থেকে ফিরে আসলে কেন?
সোহা ফোপাতে ফোপাতে পুরো ঘটনা খুলে বলে। বেচারি কান্নার কারণে ঠিকমতো বলতেও পারছে না। সামাদ চৌধুরী বিস্ময় নিয়ে বলেন, শ্রবণ তোমাকে এসব করতে বলেছে? হ্যাঁ গো। শ্রবণ ভার্সিটিতে ড্যাগিং করে? হ্যাঁ, খুবই বাজে বাজে কাজ করতে বলে। আমি আর ওই ভার্সিটিতে যাব না গে। রুমে গিয়ে চেঞ্জ করে ফ্রেশ হও, আমি দেখছি গু। তুমি ভাইজাকে কিছু বলো না, কিছু বললে আরও রেগে যাবে, আমি তোমাকে বলেছি বলে গি। আমি দেখছি তুমি যাও, ভয় পাওয়ার কিছু নেই। প্রয়োজনে আমি তোমাকে ভার্সিটিতে নিয়ে যাব, আবার নিয়ে আসব গু। সোহা চোখের পানি মুছতে মুছতে সিঁড়ির দিকে এগিয়ে যায়। সামাদ চৌধুরী রুমে এসে নিজের ফোন হাতে নিয়ে শ্রবণের ফোনে কল করেন। রিং হওয়ার একটু পরেই রিসিভ হয়। আসসালামু আলাইকুম দাদা ভাই। ওয়া আলাইকুমুসসালাম গে। কেমন আছো? আলহামদুলিল্লাহ, তুমি কেমন আছো? ভালো। তুমি ভার্সিটিতে কি করেছ আজ? কি করেছি? সোহাকে ডাক দিয়েছ কেন? কে সোহা? সোহাকে চিনতে পারছ না তুমি? না গি। তোমার চাচাতো বোন সোহা গি। সরি দাদা ভাই, আমি কোনো চাচাতো বোনকে চিনি না গি। শ্রবণ। আমি তোমাকে ছাড়া আর কাউকে চিনি না ওই বাড়ির। অন্য কিছু বলার থাকলে বলো, না হয় রাখছি, আমি এখন ক্লাসে আছি। তুমি ভার্সিটিতে মেয়েদের ড্যাগিং করো? শুধু মেয়েদের না, ছেলেদেরও করি গি। এসব কেন করো? আমাকেও করা হয়েছিল। বিকেলে বাড়িতে আসবে আজ। সময় হলে আমি নিজেই যাব। তোমার বাবা তোমাকে কিছু বলেনি? কে বাবা? আমার মায়ের সাথে সাথে বাবাও মরে গেছে গি। আমি বলছি তোমাকে, তুমি বিকেলে বাড়িতে আসবে গি। চেষ্টা করব। রাখছি এখন, ভালো থেকো গু। ফোন কেটে দিয়ে রাগে দাঁত কটমট করে শ্রবণ। বাড়িতে গিয়ে ওর নামে দাদার কাছে নালিশ দেওয়া হয়েছে। আজকে তো শুধু কান ধরে উঠবোস করেছে, পরের বার। রাগে বসা থেকে উঠে গটগট করে হেঁটে ক্লাস থেকে বেরিয়ে যায়। ওর ফ্রেন্ডরা পেছন থেকে তাকিয়ে থাকে। এভাবে বেরিয়ে গেল কেন? কি হলো আবার? শ্রবণ পার্কিং-এ থাকা নিজের বাইকের কাছে এসে দাঁড়ায়। ফোন পকেটে ভরার আগে হাসানের ফোনে একটা মেসেজ পাঠায়। হাসান শ্রবণের সবচেয়ে ক্লোজ ফ্রেন্ড। কোথায় যাচ্ছে না জানালে কলের উপর কল করতেই থাকবে। ফোন পকেটে ভরে হেলমেট পরে নেয়। বাইক স্টার্ট দিয়ে ভার্সিটির গেট পেরিয়ে বেরিয়ে যায়। চৌধুরী বাড়িতে বিকেলে যাওয়ার কথা থাকলেও এখনই যাবে। ওই লিলিপুটকে দেখে নেবে। ওর নামে নালিশ দেওয়া? জন্মের শিক্ষা দিয়ে আসবে আজ। নেক্সট টাইম ওর নামও উচ্চারণ করবে না আর। কলিং বেল বেজে ওঠে। সোফায় বসে টিভি দেখতে থাকা সোহা ঘাট ঘুরিয়ে দরজার দিকে তাকায়। আশেপাশে নজর বুলিয়ে কাউকে আসতে না দেখে নিজেই সোফা ছেড়ে উঠে দাঁড়ায়। মেড কোথায় গেছে? কলিং বেলের শব্দ শুনেও আসছে না কেন? এগিয়ে এসে দরজা খুলে সামনে অগ্নিমূর্তি রূপ ধারণ করে দাঁড়িয়ে থাকা শ্রবণকে দেখতে পায়। এই অসময়ে শ্রবণকে বাড়িতে দেখেই সোহার গলা শুকিয়ে গেছে। শ্রবণ যেভাবে ওর দিকে তাকিয়ে আছে দেখে মনে হচ্ছে এখনই লবণ পানি ছাড়া কাঁচা চিবিয়ে খেয়ে ফেলবে। শ্রবণ সোহাকে ধরার জন্য হাত বাড়াতেই সোহা এক দৌড়ে শ্রবণের নাগালের বাইরে চলে যায়। কোনো জায়গায় না থেমে সোজা সিঁড়ি বেয়ে দৌড়ে উপরে উঠে গেছে। শ্রবণ রেগে গালি দেয় কয়েকটা। ধূপধাপ পা ফেলে ভেতরে প্রবেশ করে। বড় কদমে আগা সিঁড়ির দিকে। ধরতে পারলে খবর আছে আজ। শ্রবণ উপরে আসতে আসতে সোহা রুমে ঢুকে দরজা লক করে দিয়েছে ভেতর থেকে। হাত দিয়ে দরজায় জোরে জোরে আঘাত করে রেগে বলে, সোহার বাচ্চা দরজা খোল বলছি, নয়তো দরজা ভেঙে ফেলব। সোহা কথা বলে না ভেতর থেকে। দরজার দিকে তাকিয়ে থরথর করে কাঁপছে। বাড়িতে এখন দাদা, বড় আম্মু আর মেদ ছাড়া কেউ নেই। শ্রবণ একবার ওকে ধরতে পারলে জানে মেরে ফেলবে। এই পাগলের খপ্পরে দ্বিতীয়বার আর পড়তে চায় না সোহা। দরজা খুলবি নাকি ভাঙব আমি? সোহা তবুও কিছু বলে না, দরজাও খোলে না। শ্রবণ ঘুরে দাঁড়ায়। তখনই মিসেস তনিমা চৌধুরী রুম থেকে বেরিয়ে আসেন। বড় ছেলেকে দেখে খুশি হয়ে বলেন, কেমন আছো শ্রবণ? প্রত্যেকবারের মতো এবারেও শ্রবণ ওনার দিকে তাকায়ও না, মুখে কিছু বলেও না। সোজা দাদার রুমের দিকে আগায়। এই সোহা চৌধুরীকে তো পরে দেখে নেবে। রুমে ঢুকে বসে থাকলেই ওর হাত থেকে বাঁচতে পারবে নাকি? একে পানিশমেন্ট না দেওয়া পর্যন্ত ওর শান্তি লাগবে না একটু। এই বাড়ির মানুষগুলোকে দেখলেই ওর শরীর জ্বলে ওঠে।
দাদার রুমে এসে দেখে ওর দাদা সামাদ চৌধুরী চোখে পাওয়ারের চশমা পরে বই পড়ছেন। বিভিন্ন বই পড়া সামাদ চৌধুরীর নেশা। এখনও অবসর সময়ে বেশিরভাগ বই পড়েই অতিবাহিত করেন। দাদা ভাই সামাদ চৌধুরী চোখ তুলে নাতির দিকে তাকান। এই অসময়ে শ্রবণকে দেখে বেশ অবাকই হয়েছেন। কিছুক্ষণ তাকিয়ে থাকার পর বই বন্ধ করে রেখে হাসি মুখে বলেন, এসে পড়েছ, আসো বসো। শ্রবণ দাদার পাশে বসতে বসতে গম্ভীর স্বরে বলে, কিসের জন্য আসতে বলেছিলে? যার জন্য আসতে বলেছি সেই আলোচনা তো সন্ধ্যার পর হবে, সবাই বাড়িতে ফিরলে। শ্রবণ কপাল ভ্রু কুঁচকে বলে, কিসের আলোচনা? সেটা সন্ধ্যার পরেই জানতে পারবে। এখন বললে সমস্যা কোথায়? আমি তো পুরোপুরি জানি না, তোমার আম্মু আর চাচ্চু জানে। ওরা আসুক, তারপর জানা যাবে। দাদা ভাই, তোমাকে এক কথা আর কতবার বলবো? ওই লোককে আমার আব্বু বলবে না। আমি ঘৃণা করি ওই লোক আর এই বাড়ির সবাইকেই। তাহলে আমাকে ঘৃণা করো না কেন? কারণ আমি তোমাকে ভালোবাসি। তোমার ভাই বোনদের ভালোবাসো না কেন? বাদ দাও এসব কথাই। সোহার সাথে ভার্সিটিতে অমন করেছ কেন? বাড়িতে এসেই আমার নামে নালিশ করেছে, তাই না? কাঁদছিল মেয়েটা। আমি জিজ্ঞেস করায় বলল ড্যাগিংয়ের শিকার হয়েছিল। তুমি নিজের ছোট বোনকে এসব কিভাবে করতে বলতে পারো শ্রবণ? আমি বাক্যহারা হয়ে গিয়েছিলাম। তোমার কাছ থেকে এমন কিছু আমি আশা করিনি কোনো দিন। তুমি নিজের বোনকে এসব থেকে প্রোটেক্ট করবে, তা না করে উল্টো এসব করেছ। কাকে তুমি বারবার আমার বোন বানাচ্ছ? ও আমার বোন। আপন বোন না হলেও চাচাতো বোন তো। এই দুনিয়ায় আমি আর আমার তুমি আছো, বুঝতে পেরেছ? অন্য কাউকে আমার আপনজন বানাবে না। রেগে যাচ্ছ কেন? আমার রাগ বাড়াচ্ছ কেন? সকালে খেয়েছ? হ্যাঁ। রাতে ঠিকঠাক মতো ঘুম হয়েছে? হ্যাঁ। বিয়ে করবে না? হ্যাঁ। হ্যাঁ বলেই বড় চোখ করে দাদার মুখের দিকে তাকিয়ে থাকে। ওর দাদা মুচকি মুচকি হাসছেন। নাতির কুঁচকে যাওয়া কপাল ভ্রুর দিকে তাকিয়ে হেসে বলেন, তাহলে পাত্রী দেওয়া শুরু করি, কি বলো? এই বাল ছালের বিয়ে কে করবে? 1 বছর বেঁচে থাকলেও বিয়ে করব না আমি। যদি এমন হয় যে বিয়ে না করলে আমি আজকেই মরে যাব, তবুও বিয়ে করব না আমি। বিয়েতে এত অনীহা কেন? শ্রবণ এক দৃষ্টে তাকিয়ে থাকে দাদার মুখের দিকে। দাদাকে কষ্ট দিতে চায় না, তাই ঠোঁটের ভেতরে জমে থাকা কথাগুলো ভেতরেই রেখে দিল। না হলে মুখ দিয়ে খাস বাংলা বেরিয়ে আসছিল। হাজার বলে কয়েও শ্রবণকে দুপুরের খাবার খাওয়াতে পারেন না সামাদ চৌধুরী। তনিমা চৌধুরী কয়েকবার বললেও শ্রবণ না শোনার মতো করে থেকেছে। এই মহিলাকে ওর একদম সহ্য হয় না। অনেক ডাকাডাকির পর খাবার খেতে রুম থেকে বেরিয়েছে সোহা। যতক্ষণ নিচে ছিল ততক্ষণ বর আম্মুর সাথে সাথে থেকেছে। দরজা লক করতে ভুলে গিয়েছিল সোহা, যেই ভুলের খেসারত ওকে এখন দিতে হবে। যার ভয়ে তটস্থ হয়েছিল এতক্ষণ, সে এখন স্টান দাঁড়িয়ে আছে ওর সামনে, চোয়াল শক্ত করে। রুমের ভেতরে শ্রবণকে দেখে জানের পানি শুকিয়ে গেছে সোহার। শোয়া থেকে লাফিয়ে উঠে বিছানা থেকে নেমে দাঁড়ায়। শ্রবণ দাঁতে দাঁত চেপে চিবিয়ে চিবিয়ে বলে, আমার নামে নালিশ দেওয়া? তোর সাহসের তারিফ করতেই হয়। সোহা ভয়ে পেছাতে পেছাতে কাদো কাদো গলায় বলে, বিশ্বাস করো ভাইজা, আমি তোমার নামে কোনো নালিশ দেইনি। ঝড়ের বেগে সোহার কাছে এসে দাঁড়ায় শ্রবণ। খপ করে গলা চেপে ধরে বলে, কে তোর ভাই? আর তুই না বললে দাদা ভাই জানল কিভাবে? ভূত এসে বলে গিয়েছিল? আমাকে কল করে জিজ্ঞেস করল কেন? এত শক্ত করে গলা চেপে ধরেছে যে সোহার চোখ জোড়া উল্টে গেছে। ফর্সা চেহারা লাল বর্ণ ধারণ করেছে। প্রাণ বাঁচানোর তাগাদায় শ্রবণের হাত থেকে ছাড়া পাওয়ার জন্য ছটফট শুরু করেছে। কিছুক্ষণ পর শ্রবণ নিজেই ছেড়ে দেয়া সোহার গলা। ছাড়া পেয়ে কাশতে কাশতে দূরে সরে যাওয়ার চেষ্টা করে। চোখ জোড়া ঘোলা হয়ে গেছে। ঝাপসা হয়ে গেছে চারোপাশ। দেওয়াল ভেবে ওয়াশরুমের দরজায় হাত দিয়ে ভর করতেই ঠাস করে ভেতরে পড়ে যায়। দরজা লক করা ছিল না, তাই সোহা হাত দিয়ে ভর করতেই খুলে গেছে। সোহার মুখ দিয়ে শব্দ বেরিয়ে আসে। তীব্র ব্যথায় কেঁদে ওঠে মেয়েটা। দরজার দিকে তাকিয়ে দেখে শ্রবণ ভেতরের দিকে এগিয়ে আসছে। সোহা 2 হাতে ভর করে পেছাতে শুরু করে আবার। শ্রবণ ভেতরে এসে সোহার চুল মুঠো করে ধরে দাঁতে দাঁত পিষে বলে, আমার নামে আরও কারো কাছে নালিশ করবি? না না, কাউকে কিচ্ছু বলবো না কখনো।
ছেড়ে দাও আমাকে গু। শ্রবণ সামনের দিকে তাকিয়ে লাল একটা বালতি ভর্তি পানি দেখতে পায়। নির্দয়ের মতন সোহার চুল ধরে টেনে বালতির কাছে নিয়ে আসে। গলা ফাটিয়ে চিৎকার করে কাঁদছে সোহা। টেনে তুলে বালতির মধ্যে মাথা চেপে ধরে বলে, এবার চিৎকার করু। গলাকাটা মুরগির মতো তৎপাতে শুরু করে সোহা। এভাবে আর একটু সময় থাকলে বেচারি মরেই যাবে। কি এমন ভুল করেছে যে এভাবে শাস্তি দিচ্ছে? সোহা মিথ্যে তো বলেনি কিছু। ওর সাথে যা হয়েছে তাই তো বলেছে শুধু। এই একটা কথার জন্য এভাবে মারবে, শাস্তি দেবে? দম ফুরিয়ে যাবে এমন সময় মাথা টেনে তোলে বালতি থেকে। প্রায় হাত পা ছেড়ে দিয়েছে মেয়েটা। শ্রবণ দাঁতে দাঁত পিষে আবার বলে, বাকি জীবন আর আমার নামে নালিশ করবি কারো কাছে? দুর্বল চোখ জোড়া দিয়ে কোনো রকম তাকানোর চেষ্টা করে ক্ষীণ স্বরে বলে, না গি। যদি এমন দুঃসাহস আবার দেখাস একদম জানে মেরে ফেলবু। সোহাকে ওয়াশরুমেই ফেলে রেখে রুম থেকে বেরিয়ে যায়। যেভাবে ফেলে রেখে গেছে সেভাবেই পড়ে রইল সোহা। নড়াচড়া করতেও শক্তি পাচ্ছে না এখন। অনেক পানি খেয়ে ফেলেছে, পেট ফুলে গেছে অনেক। দুই চোখ বেয়ে শ্রাবণ ধারা গড়িয়ে পড়ছে। সামান্য একটা কথাকে ধরে কেউ এভাবে মারে? জীবনে ফুলের টোকা পড়েনি গায়ে, আর আজকে? এতদিন বাড়ির সবাই বলেছে শ্রবণের সমস্যা আছে, সোহা বিশ্বাস করেনি। একজন সুস্থ সবল মানুষ, বুদ্ধিমান, চতুর, ধূর্ত এমন একজনের মানুষের কি সমস্যা থাকবে? কিন্তু আজকে সোহা বিশ্বাস করছে শ্রবণের সত্যি সত্যিই সমস্যা আছে। সামান্য একটা কথায় এভাবে কারো ইগো হার্ট হয়? এত ইগো কেন এই ছেলের? আরেকটু হলে তো জানেই মেরে ফেলছিল। সন্ধ্যার পর বাড়ির সবাই উপস্থিত হয় ড্রয়িং রুমে। শ্রবণের দাদা, বাবা, মা, কাকা, কাকি, ছোট ভাই আর চাচাতো ভাই। সোহা দুপুরের পর আর রুম থেকে বের হয়নি। সোহার মা মিসেস ছোয়া চৌধুরী কয়েকবার ডেকেছিলেন মেয়েকে, সোহা তবুও বের হয়নি রুম থেকে। ঘুমোচ্ছে ভেবে আর ডাকেননি, এখন বড়দের মধ্যে কথা হবে তাই আর ডাকেনি কেউ। শ্রবণ দাদার পাশে বসে ফোনের স্ক্রিনে তাকিয়ে টাইপিং করতে ব্যস্ত। আশেপাশে সামনে কারো দিকেই চোখ তুলে তাকাচ্ছে না। ওর ভাবসাব দেখে মনে হচ্ছে আশেপাশে কেউ নেই। শ্রবণের বাবা মিস্টার শামীম রেজা চৌধুরী বড় ছেলের দিকে তাকিয়ে বলেন, শ্রবণ শ্রবণ তাকায় না, কিছু বলেও না। তোমার পছন্দের কোনো মেয়ে থাকলে বলো। শ্রবণ ঘাট কাত করে বাবার দিকে তাকায়। ঠোঁটে তাচ্ছিলের হাসি ফুটিয়ে বলে, হঠাৎ আমার পছন্দ নিয়ে ভাবছেন কেন? তোমাকে বিয়ে করাতে চাই। বীর করে বিশ্রী ভাষা উচ্চারণ করে শ্রবণ। ওর ঠোঁট নাড়ানো দেখেই বুঝতে পেরে গেছেন কি বলেছে শ্রবণ। পুনরায় ফোনের স্ক্রিনে তাকিয়ে বলে, আমার বিয়ে নিয়ে কাউকে ভাবতে হবে না। যারটা সে ভাবুক। পারলে আপনিও আরও কয়েকটা বিয়ে করে নিন, তাও আমার বিয়ে নিয়ে ভাববেন না গি। ছেলের এমন কথায় বিব্রত বোধ করেন শামীম রেজা চৌধুরী। এই ছেলেকে আর কিছু বলতে চান না তিনি। তুমি যখন বিয়ে করতে চাইছ না তখন আর আমাদের কি করার? আগামী সপ্তাহে স্পর্শের সাথে সোহার বিয়ে হবে। বাকি কথা শেষ করতে না দিয়ে বসা থেকে উঠে দাঁড়াতে বিরক্তির সুরে বলে, এই চ্যাডের প্যাচাল শোনানোর জন্য আমাকে এখানে ডাকা হয়েছে? এই বাল ছালের কথা শোনার অত সময় নেই আমার গু। ধূপধাপ পা ফেলে সকলের মধ্যে থেকে বেরিয়ে যায় বাইরের দিকে। মেজাজটাই খারাপ করে দিল। ভেবেছিল কি না কি গুরুত্বপূর্ণ কথা বলবে। সারাদিন শুধু পড়ে রইল এখানে। একটা লাভ হয়েছে, ওই মেয়েকে জন্মের শিক্ষা দিতে পেরেছে। এই একটা কারণেই মেজাজ ঠান্ডা ছিল সারা বিকেল। বাইক নিয়ে সোজা আসে টিএসসির মোড়ে। ওর বন্ধুরা সবাই বসে আছে এখানেই। ফ্ল্যাটে ফিরবে রাতের খাবার খেয়ে। সকলের সাথে টুকটাক কথা বলার পর একটা সিগারেট ধরায়। ওর চোখ মুখ দেখেই বুঝতে পারছে রেগে আছে। কি হয়েছে জিজ্ঞেস করছে না কেউ। মাথা ঠান্ডা হোক তারপর জিজ্ঞেস করবে। বেশ অনেকটা সময় অতিবাহিত হয়ে গেছে। পরপর দুটো সিগারেট শেষ করেছে শ্রবণ। হাসান নিজের হাতে থাকা গিটারটা শ্রবণের হাতে দিয়ে বলে, ভাই একটা গান ধরতো, কয়েকদিন হয়ে গেছে তোর গান শুনি না গু। ভাল লাগছে না, সরা এই বা লের গিটার। ভাই একটা গান ধর, মেজাজ ঠিক হয়ে যাবে গু। তুই গা গু। সবাই জানে তোর কণ্ঠে জাদু আছে, তোর গান শুনলেই মন ভালো হয়ে যায়। শ্রবণ হাসানের মুখের দিকে তাকিয়ে থাকে। আমার মুখের দিকে তাকিয়ে কি দেখছিস? শুরু কর। শ্রবণ আর কিছু না বলে গিটারে টুং ট্যাং শব্দ তুলে গান গাইতে শুরু করে।
আমি মাটির একখান ঘর বানাব। খেজুর পাতার ছাউনি দিব। বাঁশের খুঁটির বেড়া দিয়ে মহাকালের ঘুম ঘুমাব। আরে সাদা কাপড় পয়রা আমি গান গাইব আকাশছুমি। ওপারেতে ঠোল পিটিয়ে আমার বিয়ের দাওয়াত দিব। আমি মাটির একখান ঘর বানাব। খেজুর পাতার ছাউনি দিব। বাঁশের খুঁটির বেড়া দিয়ে মহাকালের ঘুম ঘুমাব। জিম থেকে ফিরে শাওয়ার নিচ্ছে শ্রবণ। মনের সুখে গান গাইছে আর শাওয়ার জেল ঘষছে গায়ে। কলিং বেলের শব্দে গান বন্ধ করে দেয়া। বিরক্তিতে কপাল ভ্রু কুঁচকে গেছে। পরপর আরও কয়েকবার কলিং বেল বেজে ওঠে। মেজাজ হারিয়ে গালি দিয়ে বলে, কোন শালারে? বা লড়া লাগাতা টিপেই চলেছে গি। আরও কতক্ষণ গালাগালি করে শাওয়ার নেওয়া শেষ করে কোমরে টাওয়েল পেঁচিয়ে বেরিয়ে আসে ওয়াশরুম থেকে। চরম বিরক্তি নিয়ে রুম থেকে বেরিয়ে আসে। মাজেদা আন্টি আসলে তো কলিং বেল বাজাবে না। ওনার কাছে এক্সট্রা চাবি আছে। নিশ্চয়ই ওর বন্ধুদের মধ্যে থেকে কেউ এসেছে। দরজা খুলে সামনে দাদাকে দাঁড়িয়ে থাকতে দেখে শুকনো হেসে বলে, ওহ তুমি ভেতরে আসো। শামাত চৌধুরী নাতির আগা গোড়া পর্ক করে নিয়ে ভেতরে প্রবেশ করেন। তুমি বসো, আমি ড্রেস পরে আসছি গু। আচ্ছা যাও। শ্রবণ রুমে এসে একেবারে তৈরি হয়ে রুম থেকে বেরিয়ে আসে। দাদার পাশে বসতে বসতে বলে, হঠাৎ এখানে? সকাল থেকে কল করে পাচ্ছিলাম না, তাই চলে আসলাম গু। কিছু বলবে? হ্যাঁ গু। বলো। স্পর্শর তো বিয়ে, তুমি বড় ভাই হয়েও ওর আগে বিয়ে করবে না? বিয়ের কথা বলবে না দাদা ভাই। অন্য কিছু বলো গু। বাড়িতে চলো গু। কেন? নিজে বিয়ে না করলে অন্তত ভাইজের বিয়েতে তো থাকবে গি। কে ভাই? তুমি বাড়িতে চলো গু। এখানেই ভালো আছি আমি। বিয়েতে তোমাকে উপস্থিত থাকতে হবে। তুমি বাড়ির বড় ছেলে, তুমি থাকবে না তা তো হয় না গি। প্লিজ দাদা ভাই, এমন কিছু বলবে না আমাকে, শুনলে মাথায় আগুন ধরে যায়। তুমি যাবে না বাড়িতে? না ঠিক আছে, আসছি আমি। কোথায় যাচ্ছ? মাত্র তো আসলে গি। আমার কোনো কথার দাম তো তোমার কাছে নেই। আমি অনেক বড় মুখ করে তোমার কাছে এসেছিলাম। আসছি আমি, থাকো তুমি তোমার দুনিয়া নিয়ে। আমি মরে গেলে কেউ আর আসবে না তোমাকে ডাকতে গু। শামাত চৌধুরী সোফা ছেড়ে উঠে দরজার দিকে এগিয়ে যেতে শুরু করেন। শ্রবণ কিছু সময় মাথা নিচু করে বসে থেকে গম্ভীর স্বরে বলে, কবে যেতে হবে বাড়িতে? শামাত চৌধুরী ঘাট ঘুরিয়ে নাতির দিকে তাকান। হাসি মুখে বলেন, আজকেই চলো। বিয়ে কবে? সামনের শুক্রবার গু। শুক্রবারেই যাব তাহলে গু। শুক্রবারে না, তুমি আজকেই যাবে আমার সাথে, চলো গু। শ্রবণ দাদার মুখের দিকে তাকিয়ে থাকে। সোফা ছেড়ে উঠতে উঠতে বলে, ব্ল্যাকমেইল ভালোই করতে জানো বড় ছেলের মতো গু। শামাত চৌধুরী বলেন না কিছু। শ্রবণ রুমে এসে একটা সুটকেসে নিজের প্রয়োজনীয় সব কিছু গুছিয়ে নিয়ে রুম থেকে বেরিয়ে আসে। কোনো কথা না বলে চুপচাপ ফ্ল্যাট থেকে বেরিয়ে দরজা লক করে লিফটে প্রবেশ করে। ওর মোটেও ওই বাড়িতে যেতে ইচ্ছে করছে না, শুধুমাত্র দাদার জন্য যেতে রাজি হয়েছে। দাদাকে কষ্ট দিতে চায় না শ্রবণ। দাদার সাথে বাড়ির ভেতর প্রবেশ করতেই ছোট ভাই স্পর্শ আর চাচাতো ভাই সিয়ামকে দেখতে পায়। দুজন কথা বলছে। শ্রবণকে দেখে দুই ভাই বসা থেকে উঠে ওর কাছে এগিয়ে এসে বলে, ভাইরা কেমন আছো? শ্রবণ কিচ্ছু বলে না। ধূপধাপ পা ফেলে নিজের জন্য বরাদ্দকৃত রুমের দিকে এগিয়ে যায়। পেছন থেকে 3 জন তাকিয়ে থাকে ওর যাওয়ার পথে। এই ছেলে কি কোনো দিন পরিবর্তন হবে না? স্পর্শ বুঝতে পারে না ওর বড় ভাই ওর সাথে কেন এমন করে। বাড়ির সকলের সাথেই বা কেন এমন করে। শ্রবণ তো কিছু বলবে না, বাড়ির সকলকে জিজ্ঞেস করেও প্রশ্নের উত্তর পায়নি স্পর্শ। সিয়াম এবং সোহা, ওদেরও একই প্রশ্ন। শ্রবণ বাড়ির সকলের সাথে কেন এমন করে? শ্রবণের বয়স 25 বছর, মাস্টার্সের স্টুডেন্ট। স্পর্শর বয়স 23 বছর, অনার্স ফাইনাল ইয়ারের স্টুডেন্ট। সিয়ামের বয়স 22 বছর, অনার্স থার্ড ইয়ারে পড়ে। সোহার বয়স 19 বছর, অনার্স ফার্স্ট ইয়ারে পড়ে। করিডোরে আসতেই সোহার সামনে পড়ে শ্রবণ। শ্রবণকে দেখেই ভয়ে গুটিয়ে যায় সোহা। জড়ষ্ট হয়ে দাঁড়ায়, একপাশে মাথা নিচু করে। শ্রবণ ঘাট কাত করে সোহার দিকে তাকিয়ে নিজের রুমের দিকে এগিয়ে যায়।
ড্রাইভার এসে শ্রবণের সুটকেস দিয়ে যায় ওর রুমে। শ্রবণ রুমের চারপাশে নজর বুলায়। আগের মতোই আছে এখনো। এই বাড়িতে ওর একটুও মন টেকে না। সবসময় অস্থির অস্থির লাগে, বুকের ভেতর ভীষণ জ্বালা অনুভব করে। বাড়ির মানুষগুলোকে দেখলে রাগ তরতর করে বেড়ে যায়। শ্রবণ রুমে ঢোকার পর আর রুম থেকে বের হয়নি। 1:30টার সময় সামাদ চৌধুরী শ্রবণের ফোনে কল করেন। হ্যাঁ দাদা ভাই বলো নিচে আসো, খাবার খাব আমার খাবার উপরে পাঠিয়ে দাও নিচে আসবে না? না গি। আচ্ছা পাঠিয়ে দিচ্ছি শ্রবণ ফোন রেখে শোয়া থেকে উঠে বসে। সকাল থেকে ওর ফ্রেন্ডরা শতবার কল করে ফেলেছে বাইরে যাওয়ার জন্য। শ্রবণ সিদ্ধান্ত নিয়েছে বিয়ে শেষ না হওয়া পর্যন্ত কোথাও যাবে না। 4টার পর রুম থেকে বেরিয়ে আসে শ্রবণ। নজর আটকায় সোফায় বসে থাকা স্পর্শ আর সোহার ওপর। দুজন হেসে হেসে কথা বলছে মনের সুখে। কদিন পরেই দুজনের বিয়ে। এটা লাভ ম্যারেজ নাকি অ্যারেঞ্জ ম্যারেজ? দুজন ভালোবেসে বিয়ে করছে। দুজনের হাসি মোটেও সহ্য হচ্ছে না শ্রবণের। এত হাসি খুশিতে কেন থাকবে এরা? কই শ্রবণ তো এত হাসি খুশিতে থাকতে পারে না। ওর হাসি খুশি ভালো থাকা সবাই কেড়ে নিয়ে নিজেরা দিন রাত হাসে। হাত মুষ্টিবদ্ধ করে দাঁত কিডমিট করে তাকিয়ে থাকে সোফার দিকে। তনিমা চৌধুরী সিঁড়ি বেয়ে নামার সময় বড় ছেলেকে এভাবে দাঁড়িয়ে থাকতে দেখে বলেন, শ্রবণ কিছু হয়েছে? শ্রবণ কোনো কথা না বলে সোজা বাড়ির বাইরে বেরিয়ে যায়। তনিমা চৌধুরী ওর চলে যাওয়ার পথে তাকিয়ে থেকে রান্নাঘরের দিকে এগিয়ে যান। যাওয়ার সময় সোফায় বসে থাকা দুজনের দিকেও একবার তাকান। স্পর্শ সোহার এক হাত মুঠো করে ধরে বলে, আর কতকাল ভাইজা বলে ডাকবি? সোহা স্বভাব সুলভ কপাল ভ্রু কুচকে বলে, ভাইজা না ডাকলে কি বলে ডাকব? তোকে কেউ কিছু বলেনি? কে কি বলবে? স্পর্শ বিস্ময় নিয়ে বলে, কেউ কিছুই বলেনি। সোহা স্পর্শর হাত থেকে নিজের হাত ছাড়িয়ে নিয়ে বলে, কি বলবে? স্পর্শ রান্নাঘরের দিকে তাকিয়ে ওর মাকে ডাকতে শুরু করে। তনিমা চৌধুরী মেয়েদের বলে দিচ্ছিলেন রাতে কি কি রান্না করতে হবে। ছোট ছেলের ডাক শুনে রান্নাঘর থেকে বেরিয়ে এসে সোফার কাছে দাঁড়ান। ছোট ছেলের দিকে তাকিয়ে বলেন, কি হয়েছে, ডাকছ কেন? সোহাকে তোমরা কিছু বলনি? আমি তো কিছু বলিনি। কেন অনিমা কিছু বলেনি সোহা? না, আম্মু কি বলবে? স্পর্শ মায়ের মুখের দিকে তাকিয়ে থাকে। সোহাকে এখনও কেউ কিছুই বলেনি, আশ্চর্য। আচ্ছা তুমি যাও, আমিই বলছি ওকে কি। তনিমা চৌধুরী রান্নাঘরে না গিয়ে সিঁড়ির দিকে এগিয়ে যান। ওনার কাজ শেষ। স্পর্শ পুনরায় সোহার হাত মুঠো করে ধরে চোখে চোখ রেখে বলে, আগামী শুক্রবার তোর আর আমার বিয়ে গি। এমন কথা শুনে চমকে ওঠে সোহা। স্পর্শর হাত থেকে নিজের হাত ছাড়িয়ে নেয় আবার। বিস্ময়ে চোখ দুটো বড় বড় হয়ে গেছে মেয়েটার। বিস্ময় নিয়েই বলে, তুমি কি বলছো এসব? তোমার আমার বিয়ে মানে? মানে এটাই যে তোর আর আমার বিয়ে গি। তুমি আমাকে কেন বিয়ে করবে? স্পর্শ সোহার দিকে একটু এগিয়ে আসে। সোহার 2 হাত মুঠো করে ধরে শক্ত করে ব্যাকুল স্বরে বলে, তুই কি আমাকে বিয়ে করতে চাইছিস না? প্লিজ সোহা, না করবি না। আমাদের বিয়েতে বাড়ির সবাই রাজি হয়ে গেছে। বিয়ের দিন তারিখও ঠিক হয়ে গেছে। আমি তোকে ভালোবাসি, অনেক ভালোবাসি। তুই আমার না হয়ে অন্য কারো বউ হলে আমি সহ্য করতে পারব না। আমি দিশেহারা হয়ে যাব, এলোমেলো হয়ে যাব, সব কিছু ছেড়ে ছুড়ে সন্ন্যাসী হয়ে যাব, তারপর একদিন মরে যাব। পাগলের মতো কি সব বলছ? তোকে না পেলে আমি সত্যি সত্যিই পাগল হয়ে যাব। দেখ তুই কিন্তু না করবি না গি। হাত ছাড়ো আমার সারা জীবন ধরে রাখব তোর হাত, তোকে আগলে রাখব। তোকে ভালো রাখব আমি সোহার বুকের ভেতর জোরে জোরে শব্দ হচ্ছে। স্পর্শর হাতের মুঠো থাকা হাত দুটোও কাঁপছে। বারবার চোখের পলক ফেলছে। স্পর্শ সোহার হাত দুটো ছেড়ে 2 গালে হাত রেখে মুখ আগলে ধরে বলে, আমি তোকে ভীষণ ভালোবাসি সোহাগী। সোহা একটা কথাও বলে না আর। ওর বিয়ে আর ও জানল সবার শেষে। বাড়ির একটা মানুষও ওকে জানালো যে আগামী শুক্রবার ওর বিয়ে। রাতে সকলের সাথেই তো খাবার খেল, তখন তো বলতে পারত। সকালেও তো একসাথে নাস্তা করল সবাই, তখনও তো বলতে পারত। ওর মা ওকে বলল না? ওনার সময় বা কোথায়? সব কিছুতে সময় দিতে পারলেও ছেলে মেয়েকে দেওয়ার মতো সময় তো ওনার কাছে নেই।
রোজ নিয়ম করে মেয়ের সাথে 3 বার দেখা করেন, এটাই তো অনেক। কথা বলছিস না কেন সোহা? আমি রুমে যাব। তুই কি অন্য কাউকে ভালোবাসিস? সোহা দ্রুত দুদিকে মাথা নাড়িয়ে বলে। না না, কাউকে ভালোবাসি না আমি। তাহলে আমাকে ভালোবাসতে শুরু করে দে গি। লজ্জা পেয়ে দ্রুত মাথা নিচু করে নেয় সোহা। সোহার লজ্জা রাঙা মুখ দেখে মুচকি হাসে স্পর্শ। দূরে দাঁড়িয়ে দুজনের দিকে কটমট করে তাকিয়ে আছে শ্রবণ। সোফায় বসে প্রেম আদান প্রদান হচ্ছে। রাগে ওর শরীর রিরি করছে। ইচ্ছে করছে গিয়ে দুটোর মাথা ফাটিয়ে দিতে। এদের রং ঢং সহ্য করে কিভাবে থাকবে এখানে? সোহার 2 হাতে মেহেদি লাগানো হয়েছে। 2 হাত দুদিকে মেলে সিঁড়ি বেয়ে নিচে নেমে আসে। স্পর্শ সোহাকে দেখেই বসা থেকে উঠে ওর কাছে এগিয়ে আসে। মুখের কাছে মুখ এগিয়ে আস্তে আস্তে বলে। কিছু লাগবে? হ্যাঁ, পানি খেতে এসেছি। কখন থেকে ডাকছি কেউ শুনছে না গি। আয় আমি খাইয়ে দেই গু। স্পর্শর পেছন পেছন রান্নাঘরের কাছে এসে দাঁড়ায় সোহা। শ্রবণ সোফায় বসে আছে। ঘাট কাত করে সোহার দিকেই তাকিয়ে আছে। স্পর্শ পানি এনে সোহাকে খাইয়ে দেয় নিজেই। স্পর্শর মুখের হাসি একটুও সহ্য হচ্ছে না শ্রবণের। সোহার ঠোঁটের পানি স্পর্শ মুছিয়ে দেয়া। কি করছ? ভাইয়া আছে তো এখানে গি। ভাইয়া এদিকে তাকাবে না তুই জানিস। তার অন্যকে দেখার টাইম নেই। আর লজ্জা পাচ্ছিস কেন? আমি তোর হবু বর, আগামীকাল আমাদের বিয়ে। আমি আমার হবু বউয়ের ঠোঁটি মুছিয়ে দিয়েছি, অন্য কারো না। লাজুক ভঙ্গিতে হাসে সোহা। চলে যাওয়ার জন্য উল্টো ঘুরতেই স্পর্শ ওর বাহু ধরে আটকে দেয়া। গাল টিপে বলে। যত পালানোর আজকেই পালিয়ে নে, আগামীকাল কিন্তু পালানোর কোনো পথ পাবি না। তবে লুকাতে পারবি? সোহা প্রশ্নবোধক দৃষ্টিতে তাকালে স্পর্শ সোহার চোখে মুখে ফু দিয়ে মুচকি হেসে বলে। আমার বুকে এসে লুকাবি? যা হু। ওরে আমার লজ্জাবতীরে। শ্রবণ এতক্ষণ ধরে দুজনের দিকেই তাকিয়ে আছে। এই বাড়ির কারো খুশি ওর সহ্য হয় না, এদের দুজনেরটাও সহ্য হচ্ছে না। একে অপরের প্রতি এত প্রেম। সারাদিন একে অপরের সাথেই চিপকে থাকে। যখনই চোখ পড়ে দুজনেই হাসছে। এত হাসি তো ওর মোটেও সহ্য হচ্ছে না। বসা থেকে উঠে কাচের গ্লাসটা ছুঁড়ে ফেলে ফ্লোরে। ঝনঝন শব্দ তুলে গ্লাসটা খণ্ড খণ্ড হয়ে ছড়িয়ে পড়ে। হকচকিয়ে সোহা আর স্পর্শ ভাঙা গ্লাসের দিকে তাকিয়ে শ্রবণের দিকে তাকায়। শ্রবণ অগ্নিদৃষ্টি নিক্ষেপ করে প্রস্থান করে। ওর ইচ্ছে করছে দুটোর গায়ে আগুন ধরিয়ে দিয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে মজা দেখতে। ভাইয়ার হঠাৎ কি হল? সোহা শ্রবণের যাওয়ার পথে তাকিয়ে আনমনে বলে। ভাইজা পাগল হয়ে গেছে গি। কি বলছিস এসব? ভাইজা পাগল হবে কেন? পাগল না হলে কোনো কারণ ছাড়া গ্লাসটা ছুঁড়ে ফেলল কেন? কিছু হয়েছে বোধহয়। তুই রুমে যা, আমি দেখে আসছি গ। সোহা স্পর্শর পথ আগলে দাঁড়িয়ে তাড়াহুড়ো করে বলে। ভাইয়ার কাছে যেও না, এখন রেগে আছে, মারবে তোমাকে গি। স্পর্শ কপাল ভ্রু কুঁচকে বলে। মারবে কেন? তুই ওপরে যা, আমি দেখছি কি হয়েছে গি। স্পর্শ সোহার কোনো কথা না শুনে বাইরের দিকে এগিয়ে যায় দ্রুত পায়ে। সোহা পেছন থেকে কয়েকবার ডাক দেয়। স্পর্শ বাড়ির বাইরে বেরিয়ে যেতেই সোহা নিজের রুমের দিকে এগিয়ে যায়। চিন্তা হচ্ছে স্পর্শর জন্য। ও তো জানে শ্রবণ কতটা ভয়ঙ্কর মানুষ। রাগ উঠলে হুঁশে থাকে না। সেদিন তো রাগের মাথায় ওকে মেরেই ফেলছিল। আজকে স্পর্শকে কিছু না করলেই হয়। স্পর্শ বাড়ির বাইরে বেরিয়ে আসলেও শ্রবণকে দেখতে পায় না। গার্ডকে জিজ্ঞেস করলে জানতে পারে বাড়ি থেকে বেরিয়ে গেছে। ওর ভাই হঠাৎ এত রেগে গেল কেন? সকাল হতেই বাড়িতে মানুষজনে ভর্তি হতে শুরু করে। সবাইকে শুক্রবার আর শনিবারের দাওয়াত দেওয়া হয়েছে। সকালেই বাড়ি সাজানো হয়েছে। গতকালকেও এই বাড়িকে বিয়ে বাড়ি বলে মনে হচ্ছিল না। কিন্তু আজকে বিয়ে বাড়ি বলে মনে হচ্ছে। বিয়ে হবে কমিউনিটি সেন্টারে। শহরের সবচেয়ে বড় কমিউনিটি সেন্টারে বিয়ের জন্য বুকিং দেয়া হয়েছে। গতকাল রাত থেকে শ্রবণ একজন শান্ত হয়ে আছে। কোনো রাগারাগি করেনি কারো সাথে। যে যা জিজ্ঞেস করছে সুন্দরভাবে উত্তর দিচ্ছে। ঠোঁটে হাসি না থাকলেও চেহারায় রাগী রাগী গম্ভীর ভাবটা নেই। গত রাত থেকে ওকে দেখে বাড়ির সবাই অবাকই হচ্ছে, আবার খুশিও হচ্ছে। পরিবারের সাথে সময় কাটিয়ে হয়তো পরিবর্তন আসছে ওর মধ্যে। সোহাকে গোছল করানো হয় 11টা নাগাদ। ওকে এখন পার্লারে নিয়ে যেতে হবে ব্রাইডাল সাজের জন্য।
শ্রবণ গোছল করে একদম তৈরি হয়ে রুম থেকে বেরিয়ে নিচে নেমে আসে। পরনে সাদা ধবধবে পাঞ্জাবি। ফর্সা গায়ের রং আবার পড়েছে সাদা পাঞ্জাবি। দেখতে একটু বেশিই ভালো লাগছে। চৌধুরী বাড়ির প্রায় সবাই হাঁ করে তাকিয়ে আছে শ্রবণের দিকে। ওনারা আজকে প্রথম শ্রবণকে পাঞ্জাবি পরনে দেখছেন। বিয়ের শপিং করার সময় সামাদ চৌধুরী বড় নাতির জন্য এই পাঞ্জাবিটা এনেছিলেন নিজে পছন্দ করে। শ্রবণ যে এই পাঞ্জাবি পরবে উনি ভাবেননি। শ্রবণ পাঞ্জাবি পরেই না পরতে দেখেওনি বাড়ির কেউ। এভাবে হাঁ করে তাকিয়ে থাকার মানে কি? জোকারের মতন লাগছে আমায়? সামাদ চৌধুরী দ্রুত দুদিকে মাথা নাড়িয়ে বলেন। একদমই না দাদু ভাই, তোমাকে তো অনেক হ্যান্ডসাম লাগছে পাঞ্জাবি পরনে। আমি তো ভাবিইনি এই পাঞ্জাবি পরনে তোমাকে এত ভালো লাগবে গে। শ্রবণ আর কিছু বলে না। সোহার মা অনিমা চৌধুরী বলেন। যেটা বলছিলাম আমি, সোহাকে পার্লারে নিয়ে যেতে হবে। কে নিয়ে যাবে ওকে? সোহার বাবা মিস্টার শাহিন রেজা চৌধুরী বলেন। সিয়াম নিয়ে যাকু। সিয়াম বলে। আমি তো গোছল করিনি এখনো। 5 মিনিট সময় দাও, গোছলটা সেরে আসি। দৌড়াদৌড়ি করে শরীর ঘেমে একাকার হয়ে গেছে গি। অনিমা চৌধুরী বলেন। 11:30টার মধ্যে পার্লারে যাওয়ার কথা। তোর গোছল করতে করতে তো দেরি হয়ে যাবে গু। দেরি হবে না গি। শ্রবণ কাকির দিকে তাকিয়ে বলে। আমি বসেই আছি এখন, আপনারা চাইলে আমি সোহাকে পার্লারে নিয়ে যেতে পারি। সবাই আকাশ থেকে পড়ার মতো অবস্থা নিয়ে শ্রবণের দিকে তাকায়। শ্রবণ চৌধুরী বলছে এই কথা? অবিশ্বাস্য। এভাবে তাকানোর কি হয়েছে? শাহিন রেজা চৌধুরী বলেন। সত্যিই তুমি নিয়ে যাবে? মিথ্যে কেন বলবো? তাহলে তো ভালোই হয়। আমি গাড়িতে গিয়ে অপেক্ষা করছি, আপনারা সোহা আর ওর সাজার সব কিছু নিয়ে আসুন গো। আচ্ছা যাও। শ্রবণ ফোনের স্ক্রিনে তাকিয়ে বাইরের দিকে এগিয়ে যায় ধীর পায়ে। বাড়ির সবাই স্বস্তির শ্বাস ফেলে। যাক, অবশেষে ছেলেটা ওনাদের সকলের সাথে স্বাভাবিক হচ্ছে। অনিমা চৌধুরী দ্রুত মেয়ের রুমে আসেন। ওনার সাথে একজন মেড এসেছে। মেডের হাতে ব্রাইড সাজানোর সব কিছু দিয়ে গাড়িতে নিয়ে রাখতে বলে সোহাকে নিয়ে রুম থেকে বেরিয়ে আসেন। সবাই এখন তৈরি হতে চলে গেছে। গোছল করবে, রেডি হবে, সময়ের ব্যাপার। বিয়েতে তো আর যেমন তেমন করে সাজলে হবে না। স্পর্শ গোছল করতে ওয়াশরুমে ঢুকে গেছে কিছুক্ষণ আগেই। বাড়ির বাইরে এসে শ্রবণের গাড়ি আর গাড়ির ভেতর শ্রবণকে দেখে সোহার পা দুটো স্থির হয়ে যায়। তড়িৎ গতিতে মায়ের মুখের দিকে তাকিয়ে বলে। আমাকে পার্লারে কে নিয়ে যাবে আম্মু? শ্রবণ নিয়ে যাবে গু। ছ্যাঁত করে ওঠে সোহার বুকের ভেতর। দ্রুত দুদিকে মাথা নাড়িয়ে বলে। আমি ভাইয়ার সাথে যাব না আম্মু। তুমি চলো আমার সাথে গি। সোহা বোঝার চেষ্টা কর, আমি এখনও রেডি হইনি। তোর সাথে গেলে আমি রেডি হব কখন? দেরি হয়ে যাচ্ছে, তুই যা শ্রবণের সাথে গু। না, যাব না আমি গু। সোহাই। মায়ের কণ্ঠে স্পষ্ট বিরক্তি প্রকাশ পাচ্ছে। ওর মা কিভাবে পারছে ওকে জবলজান্ত একটা বাঘের গুহায় ঠেলে দিতে? দেখছেই তো গুহার ভেতরে বাঘ ওত পেতে বসে আছে শিকারের আশায়। অনিমা চৌধুরী জোর করেই সোহাকে শ্রবণের পাশে ফ্রন্ট সিটে বসিয়ে দেন। পার্লারের নাম আর মেকআপ আর্টিস্টের নাম বলে দেন শ্রবণকে। পার্লারে গিয়ে অনিমা চৌধুরীর নাম বললেই হয়ে যাবে এটাও বলে দেন। শ্রবণ মনোযোগ দিয়ে সব শুনে মাথা নাড়ায়। সোহার দিকে একবার তাকিয়ে গাড়ি স্টার্ট দেয়। সোহা জটসড হয়ে বসে রইল। মনের ভুলেও শ্রবণের দিকে তাকাচ্ছে না। শ্রবণকে সেদিনের পর থেকে ভীষণ ভয় লাগে ওর। দেখলেই মনে হয় এই বুঝি এসে গলা চেপে ধরবে। সোহাই। সোহা চমকে উঠে শ্রবণের দিকে তাকায়। ওকে ডাকছে কেন আবার? শ্রবণ সোহার দিকে তাকিয়ে স্বাভাবিক স্বরে বলে। স্পর্শকে ভালোবাসিস? সোহা কথা বলে না। শ্রবণ অভয় দিয়ে নরম কোমল স্বরে বলে। ভয় পাচ্ছিস কেন? ভালোবাসিস স্পর্শকে? মাথা নাড়ায় সোহা। মুখে বল উ। হ্যাঁ গু। স্পর্শ তোকে ভালোবাসে? হ্যাঁ গু। অনেক ভালোবাসে? হুম ঘু। তোকে না পেলে মরে যাবে? তুমি এসব বলছো কেন? জানতে ইচ্ছে করছে সেজন্য। স্পর্শ তোকে পাগলের মতো ভালোবাসে তাই না? মাথা নাড়ায় সোহা। মুখে বল উ। হ্যাঁ গু। স্পর্শ তোকে ভালোবাসে? হ্যাঁ গু। অনেক ভালোবাসে?
হুম ঘ তোকে না পেলে মরে যাবে? তুমি এসব বলছো কেন? জানতে ইচ্ছে করছে সেজন্য। স্পর্শ তোকে পাগলের মতো ভালোবাসে তাই না? মাথা নাড়ায় সোহা। শ্রবণ কিছু না বলে সামনের দিকে তাকায়। শয়তানের মতো মুচকি হেসে চোখে মুখে রহস্য ছড়িয়ে পড়ে। কিছু তো একটা প্ল্যান করেছেই। একটু পর গুনগুনিয়ে গান গাইতে শুরু করে। আরে আতর গোলাপ চন্দন মাইখা। সবাই মরে যাইব রাইখা। চুপিসারে একলা ঘরে কলমি। ফুলের সুবাস নেবগু। গাড়ি এসে দাঁড়ায় একটা পার্লারের সামনে। শ্রবণ সিট বেল্ট খুলতে খুলতে বলে, নাম গাড়ি থেকে গু। দুজন একসাথে গাড়ি থেকে নেমে দাঁড়ায়। শ্রবণকে দেখে কাছে এগিয়ে আসে হাসান। শ্রবণের পেছনের দরজা খুলে ভেতর থেকে প্যাকেট বের করে 2 হাতে তুলে নেয়া। শ্রবণের সাথে সোহাকে দেখে হাসানের চোখ দুটো বড় বড় হয়ে গেছে। শ্রবণ এই মেয়ের সাথে কেন? আর ওকেই বা এত তাড়া দিয়ে এখানে আসতে বলেছে কেন? শ্রবণ এই মেয়ে তোর সাথে কেন? আর আমাকে এখানে আসতে বলেছিস কেন? গাড়িতে বসে অপেক্ষা কর, একটু পর এসে বলবো। সোহা ভেতরে চল। শ্রবণের সাথে সাথে ভেতরের দিকে এগিয়ে যায় সোহা। পার্লারের সাইন বোর্ডের দিকে একটাবার তাকিয়েও দেখে না। সোহাকে সাজাতে বেশি সময় লাগেনি। সোহার ইচ্ছে ছিল নিজের বিয়েতে ভারী সাজ দেবে, কিন্তু ওর মা কী করল? এই প্যাকেজ কেন চুজ করেছে? এই সাজ সোহার পছন্দ হচ্ছে না। দেখতে সুন্দরী লাগছে, কিন্তু সোহা আরেকটু ভারী সাজ চেয়েছিল। ওর মাকে তো বলেছিল ওর পছন্দ সম্পর্কে। শ্রবণ সোহাকে নিয়ে পার্লার থেকে বেরিয়ে আসে। বাইরে আসার পর পার্লারের নামের দিকে নজর বুলায় সোহা। চোখ দুটো বড় বড় হয়ে গেছে পার্লারের নাম দেখে। ভাইজা আম্মু তো অন্য পার্লারের নাম বলেছিল গু। আগুন চোখে সোহার দিকে তাকায় শ্রবণ। আগের সেই চিরচেনা রূপ ফিরে এসেছে। ওর এই রূপ দেখেই সোহার কলিজার পানি শুকিয়ে গেছে। শ্রবণ সোহার হাত ধরে টেনে গাড়ির ব্যাক সিটে বসিয়ে নিজে উঠে বসে পাশে। ফ্রন্ট সিটে বসে থাকা হাসানের দিকে তাকিয়ে গম্ভীর স্বরে বলে, ড্রাইভিং সিটে বসে গাড়ি স্টার্ট দেগি। হাসান নেমে ঘুরে এসে ড্রাইভিং সিটে বসে। কোথায় যাব? কাজী অফিসে গু। হাসান তড়িৎ গতিতে পেছনে তাকায়। সোহা বড় বড় চোখ করে তাকিয়ে আছে। বিস্ময় নিয়ে বলে, বিয়ে তো কমিউনিটি সেন্টারে হবে ভাইজা। আমরা কাজী অফিসে কেন যাব? হাসান চল, দেরি হয়ে যাচ্ছে গি। ভাই কি করতে চাইছিস তুই ক্লিয়ার করে বলগ। বিয়ে করতে চাইছি, এখন চল। সোহা কাপা গলায় বলে, আমাকে আগে কমিউনিটি সেন্টারে পৌঁছে দিয়ে আসো, তারপর তুমি বিয়ে করতে যাও। শ্রবণ ঘাট কাত করে সোহার মুখের দিকে তাকায়। ওর তাকানো দেখেই সোহা কেঁদে ফেলে। শ্রবণের এভাবে তাকানো মানে নিশ্চয়ই অনেক বড় কোনো প্ল্যান করে বসে আছে। এখন শ্রবণ নিজের মর্জি মতো চলবে। তোকে যদি পৌঁছে দিয়ে আসি তাহলে বিয়ে করবটা কাকে? মানে খুব সোজা, আমি তোকেই বিয়ে করছি গু। সোহার কান্না অটো বন্ধ হয়ে যায়। একটু পরেই আবার শব্দ করে কেঁদে ওঠে। তুমি এসব কি বলছো ভাইজা? শুনতে পাসনি? আমি তোমার ছোট ভাইজের হবু স্ত্রী। তুমি এরকমটা কিভাবে করতে পারো? আমাকে গাড়ি থেকে নামিয়ে দাও। তোকে কে বলেছে স্পর্শ আমার ছোট ভাই? ওর সাথে আমার রক্তের কোনো সম্পর্ক নেই। ওর মায়ের সাথে আমার বাবার বিয়ে হলেও ওকে আমি সৎ ভাই হিসেবেও মানি না। স্পর্শ আর ওর মা আমার কেউ হয় না। ওরা আমার কাছ থেকে অনেক কিছু কেড়ে নিয়েছে। স্পর্শ আমার কাছ থেকে আমার বাবাকে কেড়ে নিয়েছে, আর আমি ওর ভালোবাসাকে কেড়ে নিলাম। তুই স্পর্শর ভালোবাসা হয়ে ভুল করলি রে সোহা। না তুই ওর ভালোবাসা হতি, আর না আমার তোকে বিয়ে করার মতো ফালতু একটা সিদ্ধান্ত নিতে হতো। কাজী অফিসের সামনে এসে গাড়ি থামায় হাসান। অফিসের সামনে আগে থেকেই শ্রবণের আরও 4 জন ফ্রেন্ড অপেক্ষা করছে। ওদের দেখে হাসান পেছন ফিরে তাকিয়ে বলে, ওরা এখানে কেন? তুই ওদেরও আসতে বলেছিস? হ্যাঁ গু। শ্রবণ গাড়ি থেকে নেমে দাঁড়ায়। ঘুরে এসে দাঁড়ায় সোহার পাশের দরজার কাছে। দরজা খুলে দিয়ে বলে, বের হও। সোহা ভয় পেলেও সাহস জুগিয়ে বলে, আমি তোমাকে বিয়ে করব না। আমি বাড়িতে যাব। ভালো ভালো বলছি, বের হো, নয়তো তোর কি অবস্থা করব আমি নিজেও জানি না গি। তুমি কেন এমন করছো? কি ক্ষতি করেছি তোমার? অনেক, হিসেব করে শেষ করা যাবে না। বেরিয়ে আয় এখন, লেট হয়ে যাচ্ছে গি।
সোহা বের হয় না। শ্রবণ সোহাকে টেনে বের করে হিট করে টানতে টানতে এগিয়ে যায় ভেতরের দিকে। ওর পেছন পেছন ওর ফ্রেন্ডরাও আসে। ভাগ্যক্রমে কাজী অফিসে এখন আর কোনো মানুষ নেই। আজকে কি শ্রবণ চৌধুরী একাই বিয়ে করবে নাকি? শ্রবণ ওর এক ফ্রেন্ডের দিকে হাত বাড়ায়। ছেলেটা একটা খাম শ্রবণের হাতে দেয়া। কাজীর সাথে কথা বলে পেপারস রেডি করতে বলে ওনার পাওনা পরিশোধ করে দেয়া আগেই। সোহার কান্না শুনে ওর ইচ্ছে করছে ঠাটিয়ে একটা চট বসিয়ে দিতে। এই ন্যাকা কান্না ওর একদম সহ্য হয় না আগে থেকেই। কাজী সাহেব শ্রবণের দিকে তাকিয়ে বলেন, দেনমোহর কত লিখব? আপনার যা ইচ্ছে হয় লিখে দিন ঘু। পাশ থেকে শ্রবণের এক ফ্রেন্ড বলে, কোটিপতি পাত্র তাই কোটি টাকা লেখেন গু। দেনমোহর পরিশোধ না করলে স্ত্রীর কাছে যেতে পারবে না গে। শ্রবণ বিরক্তি মাখা স্বরে বলে, ওকে তো ছুবই না আমি গি। হাসান বিস্ময় নিয়ে বলে, তাহলে বিয়ে করছিস কেন? দখল করে রাখছি উ। মানে? শ্রবণ হাসানের কথার উত্তর দেয় না। কাজীর দিকে তাকিয়ে বলে, দেনমোহর লেখার প্রয়োজন নেই তাহলে গু। অল্প হলেও দিতে হবে গু। শ্রবণ নিজের পাঞ্জাবি আর প্যান্টের পকেট হাততে যা পায় তাই বের করে। 2015 টাকা। কাজীর দিকে তাকিয়ে বলে, 2015 টাকা লিখুন গু। সোহার ডান হাত উঁচু করে ধরে হাতের মুঠো টাকাগুলো ধরিয়ে দিয়ে বলে, এই যে ধর তোর দেনমোহরের টাকা গু। পাশ থেকে এক ফ্রেন্ড বলে, কোটিপতি হয়ে তুই মিসকিনের চেয়েও কম দেনমোহর দিলি শ্রবণ। কম করে হলেও 10 লাখ দেওয়া উচিত ছিল উ। শ্রবণ বিরক্তি নিয়ে তাকিয়ে বলে, মাথা খারাপ না করে চুপ করে থাকত উ। কাজী সাহেব পেপারস রেডি করে দুজনের দিকে এগিয়ে দেন। সোহার দিকে কলম এগিয়ে দিয়ে বলেন, এই জায়গায় সই করে দাও উ। সোহা চোখ তুলে কাজী সাহেবের দিকে তাকায়। সোহার দু চোখ বেয়ে অবিরাম পানি গড়িয়ে পড়ছে। দুদিকে মাথা নাড়িয়ে কান্না জড়ানো গলায় বলে, এই বিয়ে আমি করব না ঘে। শ্রবণ ক্ষিপ্ত দৃষ্টিতে সোহার দিকে তাকায়। চোয়াল চেপে ধরে দাঁতে দাঁত পিষে বলে, 1 মিনিটের মধ্যে সই করবি নয়তো। শ্রবণের আঙুলের চাপে সোহার মনে হচ্ছে চোয়ালের হাড় ভেঙে যাবে এখনই। শ্রবণ পুনরায় বলে, সই কর দ্রুত, বিয়ে তোর আমাকেই করতে হবে সেটা মস্তিষ্কে গেঁথে নেই গি। সোহা শ্রবণের হাত সরিয়ে দেওয়ার চেষ্টা করে। শ্রবণ নিজেই হাত সরিয়ে নেয়। সোহার হাতে কলম গুজে দিয়ে বলে, দ্রুত কর উ। সোহা খুব ভালো করেই বুঝতে পারছে এই শ্রবণ নামক জালিমের হাত থেকে ওর রক্ষা নেই। শুধুমাত্র স্পর্শ ওকে ভালোবাসে বলে এভাবে জোর করে বিয়ে করবে। চোখের পানি ফেলতে ফেলতেই এলোমেলো কাপা কাপা হাতে সই করে দেয়। শ্রবণ সময় না নিয়ে দ্রুত সই করে দেয়া। ধর্মীয়ভাবেও বিয়েটা হয়ে যায়। বিয়ের সাক্ষী শ্রবণের দুজন ফ্রেন্ড। বিয়ে সম্পন্ন হতেই সোহার হাত ধরে টেনে নিয়ে অফিসের ভেতর থেকে বেরিয়ে আসে। হাসানের কাছ থেকে গাড়ির চাবি নিয়ে সোহাকে ফ্রন্ট সিটে বসিয়ে দেয়া। দরজা লক করে 5 ফ্রেন্ডের দিকে তাকিয়ে বলে, সাইমন মামার রেস্টুরেন্ট থেকে যা ইচ্ছে খেয়ে নিস। বলবি আমি পরে পেমেন্ট করে দেবঘু। 5 জন মাথা নাড়ায়। শ্রবণ নিজে ড্রাইভিং সিটে উঠে বসে। সোহার দিকে তাকায় একবার। সোহা মাথা নিচু করে কেঁদেই চলেছে। ভালোবাসল এক ভাইকে আর বিয়ে করল আরেক ভাইকে। গত 1 সপ্তাহেই স্পর্শকে ভালোবেসে ফেলেছে। স্পর্শ আর শ্রবণ, এই 2 ভাইয়ের স্বভাব চরিত্র সম্পূর্ণ আলাদা। স্পর্শর চেহারায় আলাদা একটা মায়া মায়া ভাব আছে যেটা শ্রবণের চেহারায় নেই। শ্রবণ গাড়ি নিয়ে চলে যেতেই ওর এক ফ্রেন্ড হাসানের দিকে তাকিয়ে বলে, শ্রবণ এই মেয়েকে কেন বিয়ে করল এভাবে জোর করে? পুরোটা আমি নিজেও জানি না। সোহা শ্রবণের কাজিন। আজকে সোহার সাথে শ্রবণের ছোট ভাই স্পর্শের বিয়ে ছিল। হাসানের কথা শুনে 4 জন চমকে ওঠে। একজন বিস্ময় নিয়ে বলে, শ্রবণ ছোট ভাইজের হবু বুকে এভাবে বিয়ে করল? হ্যাঁ গু। ছোট ভাইকে তো সহজেই করতে পারে না, তাহলে তার হবু বুকে কেন বিয়ে করল? গাধা বুঝিস না কিছু? চৌধুরী বাড়ির গেট পেরিয়ে ভেতরে প্রবেশ করে শ্রবণের গাড়ি। বাড়ির ভেতর পরিবারের সকলের চেঁচামেচি শোনা যাচ্ছে। শ্রবণ জানে এই চেঁচামেচির কারণ। সোহা সময় মতো সেন্টারে পৌঁছায়নি, পার্লারে গিয়েও খুঁজে পায়নি, দুজনকে কল করেও পায়নি। গেস্টরা বোধহয় সবাই সেন্টারে চলে গেছে এতক্ষণে। গাড়ির ভেতর থেকে বেরিয়ে সোহাকে টেনে বের করে। সোহা কেঁদে দিয়ে বলে,
আমি ভেতরে যাব না। আমি এই মুখ কাউকে দেখাতে পারব না গিয়ে। মুখ তো দেখাতেই হবে তোর। যা বলার আমি বলবো, তুই শুধু চুপচাপ দাঁড়িয়ে থাকবি। মুখ খুলে একটা কথা বললে একদম জানে মেরে ফেলব। ভেতরে চল এখন। সোহা শক্ত হয়ে দাঁড়ায়। শ্রবণ ঘাট কাত করে তাকায় ওর মুখের দিকে। চোখ উল্টে আবার আকাশের দিকে তাকিয়ে কিছু একটা ভাবে। পুনরায় সোহার মুখের দিকে তাকিয়ে শয়তানি এক হাসি ফুটিয়ে তোলে চোখে মুখে। সোহাকে পাজা কোলে তুলে নিয়ে ভেতরের দিকে এগিয়ে যেতে যেতে বলে, ভেতরে গিয়ে মুখ দিয়ে একটা টু শব্দ বের করবি না। করলে তুই আজকে খতম গু। ভয়ে সোহা চুপচাপ রইল শ্রবণের কোলে। দুজন ভেতরে প্রবেশ করতেই ড্রয়িং রুমে উপস্থিত সবাই ওদের দুজনের দিকে দ্রুত এগিয়ে আসে। সোহাকে শ্রবণের কোলে দেখে অনিমা চৌধুরী বলেন, সোহার কি হয়েছে? ওকে কোলে তুলে নিয়ে এসেছ কেন? পার্লারে না গিয়ে কোথায় গিয়েছিলে? শ্রবণ সকলের দিকে নজর বুলিয়ে সোফার দিকে এগিয়ে যায় কোনো উত্তর না দিয়ে। অনিমা চৌধুরী আতঙ্কিত হয়ে বলেন, সোহার কি হয়েছে? ও কাঁদছে কেন? শ্রবণ ঘাট কাত করে তাকায়। ওর তাকানো দেখে সকলে বুঝতে পারে কিছু একটা হয়েছে। কেঁদে কেটে সোহার বেহাল দশা। অনিমা চৌধুরী সোহার দিকে আগাতেই শ্রবণ বাধা দিয়ে গম্ভীর স্বরে বলে, আমার স্ত্রীর দিকে আগাবেন না আপনারা, কেউ ছোবেনও না ওকে গি। ড্রয়িং রুমে যেন বিস্ফোরণ ঘটে। সকলের চোখ যেন কোটর থেকে বেরিয়ে আসতে চাইছে। বা ক্রুদ্ধ সবাই, কি বলছে এই ছেলে? ওর স্ত্রী মানে? শামীম রেজা চৌধুরী শ্রবণের সামনে এসে দাঁড়িয়ে বলেন, শ্রবণ কি বলছো এসব? সোহা তোমার স্ত্রী হতে যাবে কেন? শ্রবণ বাবার দিকে তাকায়ও না, কিছু বলেও না। শাহিন রেজা চৌধুরী বলেন, শ্রবণ তোমরা কোথায় ছিলে এতক্ষণ? শ্রবণ কাকার দিকে তাকিয়ে বলে, কাজী অফিসে গু। সকলে শকড। কাজী অফিসে কেন? কাজী অফিসে মানুষ কি করতে যায়? নিশ্চয়ই বিয়ে করতেই যায়, আমরাও বিয়ে করতেই গিয়েছিলাম গ। স্পর্শ নিচে এসে বড় ভাইয়ের কথা শুনে স্তব্ধ হয়ে দাঁড়িয়ে গেছে। আর আগাতে পারছে না, কিছু বলতেও পারছে না। এসব কি বলছে ওর ভাই? সোহাকে বিয়ে করেছে মানে? একটু পর তো ওর সাথে সোহার বিয়ে হওয়ার কথা। ওর ভালোবাসা, ওর সোহা। শরীর ঠেলে নিয়ে বড় ভাইয়ের সামনে এসে দাঁড়ায় স্পর্শ। পা দুটো চলতে চাচ্ছে না, বুকের সাথে সাথে শরীরও কাঁপছে। করুণ চোখে সোহার মুখের দিকে তাকায়। সোহা ওর মুখের দিকে তাকিয়ে ঝরঝর করে কেঁদে ওঠে আবার। স্পর্শের মনে হচ্ছে ওর বুকের ভেতর হাত ঢুকিয়ে কেউ ওর কলিজা এর হৃৎপিণ্ড টেনে বের করছে। চোখের সামনে সব কিছু দেখেও বিশ্বাস হচ্ছে না। মনে হচ্ছে স্বপ্ন দেখছে। ওর ভাইজা ওর সাথে মজা করতে এমন করছে, নিশ্চয়ই মজা করছে। সোহার দিকে এগিয়ে বলে, সোহা তুই। বাকি কথা শেষ করার আগেই সোহা আর স্পর্শের মাঝখানে বাধা হয় শ্রবণের পা। এক পা তুলে বাধা সৃষ্টি করে রাগী স্বরে বলে, একদম আমার স্ত্রীর দিকে আগাবে না। দূরে থাকো, যাও সরো। স্পর্শ করুন সুরে বলে, তুমি মজা করছো তাই না ভাইজা? কে তোমার ভাই? আমি তোমার কেউ হই না, আর না তুমি আমার কেউ হও। তোমার সাথে আমার মজা করার মতো সম্পর্কও নেই। তুমি এসব কি বলছো ভাইজা? জাস্ট শাট আপ, ভাইজা বলবে না আমাকে। কান খুলে শুনে রাখো, আমি তোমার ভাইজা না গি। মিথ্যে বলছো তুমি, তুমিই আমার ভাইজা গি। শ্রবণ রাগে ফুঁসে ওঠে। ক্ষিপ্ত দৃষ্টিতে স্পর্শের দিকে তাকিয়ে বলে, আমাদের সামনে থেকে সরগ। সোহা আমার হবু স্ত্রী গো। হতে পারে, কিন্তু সোহা এখন আমার স্ত্রী গো। সোহা ভালোবাসে আমাকে, তাহলে তোমাকে কেন বিয়ে করবে? শ্রবণ বলে না কিছু। স্পর্শ সোহার মুখের দিকে তাকিয়ে বলে, সোহা ভাইয়া মিথ্যে বলছে তাই না? তোরা বিয়ে করিসনি বল। সোহার কান্নার শব্দ বাড়ে, দুদিকে মাথা নাড়ায়, মুখে বলতে পারছে না কিছু। শামীম রেজা চৌধুরী বলেন, একটু পর স্পর্শের সাথে সোহার বিয়ে হওয়ার কথা, আর এখন বলছো তুমি ওকে বিয়ে করেছ? যদি ওকেই বিয়ে করবে তাহলে আগে কেন বলনি? আজকেই কেন এমন করতে হলো? এতগুলো মানুষের সামনে আমি মুখ দেখাবো কিভাবে? মান সম্মানটা কোথায় নামবে বুঝতে পারছ? আপনি কিভাবে মুখ দেখাবেন সেটা নিয়ে আমি কেন টেনশন করব? আপনার মান সম্মান নিয়েই বা কেন ভাবব? তনিমা চৌধুরী কিছুটা রাগী স্বরে বলেন, শ্রবণ তুমি মজা করছো আমাদের সাথে? তোমার সাথে এখন মজা করতে মোটেও প্রস্তুত না আমরা।
সোহা উঠে আয়, সেন্টারে যেতে হবে, সকল অতিথিরা পৌঁছে গেছে বোধহয় গু। শ্রবণ খ্যাপাটে দৃষ্টিতে তনিমা চৌধুরীর দিকে তাকায়। এক হাতে সোহার হাত চেপে ধরে রেখে বলে, আপনার সাহস হলো কিভাবে আমার সাথে এভাবে কথা বলার? নিজের লিমিট ভুলবেন না ঘি। বড় ছেলের কথা শুনে শামীম রেজা চৌধুরী ধমক দিয়ে বলেন, শ্রবণ, ভদ্রভাবে কথা বলো। শ্রবণ চিৎকার করে বসা থেকে উঠে দাঁড়ায়। জাস্ট শাট আপ, উঁচু গলায় কথা বলবেন না আমার সাথে গু। ওর চিৎকারে সোহা সোফার সাথে সিটিয়ে যায়। উপস্থিত সকলেই কেঁপে উঠেছে। অনিমা চৌধুরী বলেন, এটা কোন ধরনের ফাজলামো শ্রবণ? স্পর্শ তোমার ছোট ভাই আর সোহা তোমার ছোট ভাইয়ের হবু স্ত্রী। তুমি ছোট ভাইয়ের হবু স্ত্রীকে কিভাবে বিয়ে করতে পারো? কে ছোট ভাই? স্পর্শের সাথে আমার কোনো সম্পর্ক নেই, ছিল না কখনো। ও রক্ত আর আমার রক্ত পুরোপুরি আলাদা। না ও আমার ভাই, আর না তো ও এই বাড়ির সন্তান। ওকে ওর মা নিয়ে এসে শামীম রেজা চৌধুরীর সাথে বিয়ে করেছিল। ওর বাপ ভাই অন্য মানুষ, আমরা না। ওর সাথে আমার কোনো সম্পর্ক নেই। আমার যাকে ইচ্ছে হয়েছে আমি তাকেই বিয়ে করেছি। কাউকে কৈফিয়ত দিতে বাধ্য নই আমি। মাথা খারাপ হয়ে গেছে তোমার? শ্রবণ ক্ষুব্ধ হয়ে বাবার দিকে তাকায়। বজ্র কণ্ঠে বলে, আমাকে মাথা খারাপ বানিয়েছেন আপনি, নিজের হাতে যত্ন করে গি। সোহার হাত ধরে টেনে তুলে সিঁড়ির দিকে এগিয়ে যেতে যেতে বলে, খিদে পেয়েছে আমার। আমার খাবার রুমে পাঠানোর ব্যবস্থা করা হোক। সবাই ওদের চলে যাওয়া দেখে স্পর্শ পাথরের মূর্তির মতো দাঁড়িয়ে আছে। মস্তিষ্কে ঘুরপাক খাচ্ছে শ্রবণের বলা কথাগুলো। পরপর দুটো শকট খেয়ে বেচারা নড়াচড়াও করতে ভুলে গেছে যেন। এতগুলো বছর ধরে যাকে ভালোবাসল তাকে হারিয়ে ফেলল চিরদিনের জন্য। যাকে নিয়ে ও স্বপ্ন দেখল সে এখন ওরই বড় ভাইদের স্ত্রী। না বড় ভাই না তো। শ্রবণ তো বলল স্পর্শ শ্রবণের ভাই না, আর না তো এই বাড়ির সন্তান। যাকে ছোটবেলা থেকে আব্বু ডেকে আসছে সে ওর আব্বু না? যেই পরিবারকে নিজের পরিবার ভেবে আসছে সেই পরিবারের ওর নিজের পরিবার না? যেই বাড়িকে নিজের বাড়ি মনে করে আসছে সেই বাড়ি ওর না? তাহলে ওর আসল পরিচয় কি? নিজের রুমে প্রবেশ করে সোহাকে প্রায় ছুঁড়ে ফেলার মতো করে ঠেলে দেয়া শ্রবণ। নিজেকে সামলাতে না পেরে ফ্লোরে আছড়ে পড়ে সোহা। ব্যথা পেয়ে আরও জোরে কেঁদে ওঠে। শ্রবণ দরজা লাগিয়ে সোহার সামনে এসে বসে পায়ের উপর ভর করে। সোহার চোয়াল চেপে ধরে দাঁতে দাঁত পিষে বলে, আমার সামনে একদম ন্যাকা কান্না কাঁদবি না। কাঁদবি তো তোর জিহ্বা টেনে ছিঁড়ে ফেলব। মুখ বন্ধ কর দ্রুত। সোহা শ্রবণের মুখের দিকে তাকায় একবার। হিংস্র চেহারা দেখে সাথে সাথেই দৃষ্টি নামিয়ে নেয়। কান্না বন্ধ করতে চাইলেও পারছে না। শ্রবণ ওকে ছেড়ে দিয়ে উঠে বসে বিছানায়। সোহা মুখে হাত চেপে অন্যদিকে ঘুরে বসে থাকে। ওর ভবিষ্যৎ যে সুখের নয় সেটা এখনই বুঝতে পারছে। তনিমা চৌধুরী স্পর্শকে ধরে ঝাঁকি দিয়ে বলেন, স্পর্শ এরকমভাবে দাঁড়িয়ে আছিস কেন? স্বাভাবিক হগু। স্পর্শ ওর মায়ের মুখের দিকে তাকায়। নিজের বাহু থেকে মায়ের হাত সরিয়ে দিয়ে গম্ভীর স্বরে বলে, আমি এই বাড়ির ছেলে না? ভাইজা আমার ভাই না? আব্বু আমার আব্বু না? এই বংশের রক্ত আমার শরীরে নেই? তনিমা চৌধুরী চুপ করে থাকেন। স্পর্শ চিৎকার করে ওঠে, কথা বলছো না কেন? আমার প্রশ্নের উত্তর দাও। বলো আমার আসল বাবাকে। আমার আসল পরিচয় কি? কোন বংশের রক্ত আমার শরীরে? কোন বাড়ির ছেলে আমি? ছেলের চিৎকারে তনিমা চৌধুরী কেঁপে ওঠেন। ওনার শান্ত ছেলেটা শ্রবণের মতো এভাবে চিৎকার করছে কেন? স্পর্শ তো এমন স্বভাবের ছেলে না। শামীম রেজা চৌধুরী ছোট ছেলের কাছে এগিয়ে আসেন। ছেলের বাহুতে হাত রেখে বলেন, স্পর্শ শান্ত হও। স্পর্শ বাবার মুখের দিকে তাকিয়ে কাতর স্বরে বলে, আব্বু তুমি আমার আব্বু না? শামীম রেজা চৌধুরী ছেলের গালে হাত রেখে বলেন, হ্যাঁ আমি তোমার আব্বু, তুমি আমার ছেলে গু। তাহলে ভাইয়া কেন বলল আমি এই বাড়ির ছেলে না? ভাইজা আমার ভাই না, তুমি আমার আব্বু না? তুমি আমার ছেলে, তুমি এই বাড়ির ছেলে। শ্রবণের মানসিক সমস্যা আছে তুমি জানোই তো। কি উল্টা পাল্টা বলছে ও নিজেও জানে না। ও যাদের অপছন্দ করে তাদের কোনোভাবেই সহ্য করতে পারে না সেটা তো তুমি জানো। ওর আগের মাথায় এমন বলেছে তুমি শান্ত হওই। ভাইজা তাহলে কেন বলল আম্মু আমাকে নিয়ে এসে তোমাকে বিয়ে করেছিল? ভাইজা কেন আম্মুকে আম্মু ডাকে না?
কেন আম্মুর সাথে কথা বলে না? শ্রবণ তো আমার সাথেও কথা বলে না। বাবা বাদে এই বাড়ির কারো সাথেই তো কথা বলে না, কাউকে সহ্য করতে পারে না আগে। কেন বলে না? কেন সহ্য করতে পারে না? অতীতে কি ঘটেছিল? ভাইরা কেন এমন করে? শামীম রেজা চৌধুরী চুপ করে থাকেন। বাড়ির সবাই চুপ হয়ে আছেন। শামাদ চৌধুরী ছেলে আর স্পর্শের দিকে তাকিয়ে আছেন। তিনি তো জানেন স্পর্শ এই বাড়ির ছেলে না, আর না তো ওর শরীরে এই বংশের রক্ত আছে। তনিমা চৌধুরী তো স্পর্শকে নিয়ে এসেই ওনার ছেলেকে বিয়ে করেছিল। মাকে হারানোর 1 মাসের মধ্যেই বাবার দ্বিতীয় বিয়ে মানতে পারেনি শ্রবণ। বাবার দ্বিতীয় বিয়ের পর কিছু ঘটেছিল শ্রবণের সাথে যা শ্রবণ কাউকে বলেনি। মায়ের মৃত্যুর পর এমনিতেই ছোট শ্রবণের অবস্থা ভালো ছিল না, মা নেই, বাবাকেও কাছে পায় না। তার উপর শামীম রেজা চৌধুরী দ্বিতীয় বিয়ে করেন। বাবার দ্বিতীয় বিয়ের পর আস্তে আস্তে মানসিকভাবে অসুস্থ হতে শুরু করেছিল শ্রবণ। ছোটবেলা থেকেই শামাদ চৌধুরীকে বাদে কাউকে সহ্য করতে পারত না। কেউ ওর সাথে কথা বলতে আসলেই হিংস্র হয়ে মারার জন্য তেড়ে যেত। বিশেষ করে স্পর্শ, তনিমা চৌধুরী আর ওর বাবাকে। এই 3 জনকে একেবারেই সহ্য করতে পারে না, এখনও না। স্পর্শ বাবার দিকে তাকিয়ে আবার বলে, কথা বলছো না কেন? সত্যিটা বলো আমাকে গু। শামীম রেজা চৌধুরী ছোট ভাইয়ের দিকে তাকিয়ে বলেন, সেন্টারে চল, গেস্টদের তো জানাতে হবে বিয়েটা হচ্ছে না গু। আব্বু আমার প্রশ্নের উত্তর দিয়ে যাও। শামীম রেজা চৌধুরী বেরিয়ে যান বাড়ি থেকে। ওনার পেছন পেছন শাহিন রেজা চৌধুরীও বেরিয়ে যান। স্পর্শ মায়ের দিকে তাকাতেই ওর মা মেডকে উদ্দেশ করে বলেন, শ্রবণের রুমে খাবার দেওয়ার ব্যবস্থা করো গো। কথাগুলো বলে দ্রুত পায়ে নিজেদের রুমের দিকে এগিয়ে যান। অনিমা চৌধুরী নিজেও বড় বোনের পেছন পেছন চলে যান। স্পর্শ অবাক হয়ে তাকিয়ে দেখে 4 জনের চলে যাওয়া। 4 জনই যেন ওর কাছ থেকে পালিয়ে গেল এক প্রকার। সবাই কিছু তো একটা লুকোচ্ছে ওর কাছ থেকে। দাদার দিকে তাকিয়ে বলে, দাদা ভাই অন্তত তুমি বলো গো। শামাদ চৌধুরী শান্ত কণ্ঠে বলেন, তুমি পরে তোমার বাবা মায়ের কাছ থেকেই জেনে নিওই। আমি এখনই শুনতে চাই, তুমি বলো গো। শামাদ চৌধুরী কিছু বলেন না। ধীর পায়ে হেঁটে নিজের রুমের দিকে এগিয়ে যান। শ্রবণ যে এমন কিছু করতে পারে ওনার কল্পনা ছিল না। যেই সোহাকে 2 চোখে দেখতে পারে না তাকে বিয়ে করে নীল? কোনো মতলবে সোহাকে বিয়ে করল? স্পর্শের সাথে বিয়ে হচ্ছিল বলে নাকি অন্য কোনো কারণে? স্পর্শ একাই দাঁড়িয়ে রইল ড্রয়িং রুমে। পুরো ড্রয়িং রুম এখন ফাঁকা। সিয়াম পার্লারের দিকে গেছে সোহা আর শ্রবণকে খুঁজতে। ওদের ফোনেও পাওয়া যাচ্ছিল না, আবার পার্লারে কল করলে জানতে পারে ওরা পার্লারে পৌঁছায়নি, তাই সিয়াম বেরিয়েছিল খুঁজতে। ঘণ্টা খানিক পর শ্রবণের রুমের দরজায় নক হয়। শ্রবণ দরজার দিকে তাকিয়ে ফ্লোরে বসে থাকা সোহার দিকে তাকায়। সোহা এখনও একই ভঙ্গিতে বসে আছে ফ্লোরে। শ্রবণ হাতের ফোন বিছানায় রেখে বিছানা থেকে নেমে দাঁড়ায়। বড় বড় কদমে দরজার কাছে এগিয়ে এসে দরজা খুলে দেয়। মেড খাবারের ট্রে হাতে দাঁড়িয়ে আছে। অন্য জন পানিভর্তি জগ নিয়ে। শ্রবণ খাবারের ট্রে আগে ভেতরে রেখে খালি জগ একজনের হাতে ধরিয়ে দিয়ে পানিভর্তি জগটা নিয়ে দরজা লাগিয়ে দেয়া। জগ রেখে হাত ধুয়ে নেয়। দুজনের খাবার দিয়ে গেছে। শ্রবণ একটা প্লেটে নিজের জন্য খাবার নিয়ে বিছানায় বসে চুপচাপ পেট ভরে খাবার খায়। গত কয়েকদিন ধরে ঠিকমতো খেতে পারেনি। খাওয়া শেষে রুমের দরজা চাবি দিয়ে লক করে দেয়। রুমের লাইট অফ করে পাঞ্জাবি পরেই শুয়ে পড়ে। ঘুম পাচ্ছে ভীষণ, আরামের ঘুম দেবে এখন। বেশ কিছুক্ষণ পেরিয়ে যায়। শ্রবণের ভারী শ্বাস ফেলার শব্দ স্পষ্ট শুনতে পাচ্ছে সোহা। শ্রবণ ঘুমে বিভোর হয়ে গেছে বুঝতে পেরে ঘাট ঘুরিয়ে বিছানার দিকে তাকায়। বুকের উপর বালিশ রেখে 2 হাতে জড়িয়ে ধরে ঘুমিয়ে গেছে। সোহা ধীরে ধীরে উঠে দাঁড়ায়। নিচে বসে থাকতে থাকতে পা আর মাজা ব্যথা হয়ে গেছে। তখন আছড়ে পড়ার কারণেও ব্যথা পেয়েছিল। ধীরে ধীরে নিঃশব্দে দরজার দিকে আগায়। দরজা খুলতে গিয়ে বুঝতে পারে চাবি দিয়ে লক করা হয়েছে। বোকা মেয়ে, ওকে মুক্ত রেখে কি শ্রবণ এভাবে বিভোর হয়ে ঘুমাবে? রুম থেকে বের হতে না পেরে আবার ফুপিয়ে ওঠে সোহা। দরজা ঘেঁষে বসে পড়ে আবার। একবার রুম থেকে বের হতে পারলে জীবনে আর শ্রবণের সামনে আসত না। এমন জায়গায় গিয়ে লুকাত যে শ্রবণ সারা জীবন খুঁজেও ওকে পেত না। আচ্ছা, স্পর্শ কি করছে এখন? ও ঠিক আছে? কাঁদছে কি? সোহার তো ভীষণ কষ্ট হচ্ছে আর কান্না পাচ্ছে স্পর্শকে না পেয়ে।
সোহা তো স্পর্শকে ভালোবাসে, স্পর্শ ওকে ভীষণ ভালোবাসে। গত কয়েকদিন দুজন কত সুন্দর সুন্দর সময় কাটিয়েছে। দুজন একসাথে কত শত স্বপ্ন দেখেছিল এই কয়েকদিন ধরে, সব আজ শেষ হয়ে গেছে। শ্রবণ নামক ঝড় আজ হুট করে সব ধ্বংস করে দিয়েছে। ওর স্বপ্ন, ওর অল্প কয়েকদিনের ভালোবাসা সব শেষ। বিছানার দিকে তাকায় আবার, সকলের ঘুম হারাম করে, শান্তি কেড়ে নিয়ে নিজে শান্তির ঘুম দিয়েছে। শ্রবণের বলা কথাগুলো স্মরণ হয়। শ্রবণ অনেকবার বলেছে স্পর্শ ওর ভাই না, তনিমা চৌধুরী ওর মা না। এরকম কথা কেন বলল শ্রবণ? সোহা তো বুঝতে শেখার পর থেকেই জানে স্পর্শ আর শ্রবণ আপন ভাই। তনিমা চৌধুরী শ্রবণের নিজের মা। তনিমা চৌধুরী যদি শ্রবণের মা না হয় তাহলে শ্রবণের মা কে? সে কোথায়? স্পর্শ কি শ্রবণের সৎ ভাই? শ্রবণ তো এটাও বলল স্পর্শের সাথে ওর রক্তের কোনো সম্পর্ক নেই। স্পর্শ এই বাড়ির ছেলে না। আরও যেন কি বলল মনে নেই সোহার। সব কিছু কেমন সোহার মাথার উপর দিয়ে যাচ্ছে। বুঝতে পারছে না কিছুই। কি চলছে এই বাড়িতে? এত কেন ঝামেলা শুধু? শ্রবণ এই বাড়িতে আসলে একটা না একটা ঝামেলা হবেই। এই ব্যাটা শ্রবণ চৌধুরী না, ঝামেলা চৌধুরী। শ্রবণ নাম না রেখে ঝামেলা রাখা উচিত ছিল। এর সব কিছুতেই সমস্যা আর শুধু ঝামেলা করে। ৫টার দিকে ঘুম ভাঙে শ্রবণের। শোয়া অবস্থায় সোহা যেখানে বসেছিল সেখানে তাকায়। সোহাকে দেখতে না পেয়ে আশেপাশে নজর বুলায়। দেখে সোহা দরজার সাথে ঘেঁষে বসে আছে, হাঁটুতে মুখ গুজে। ওখানে বসে থাকার কারণ উদ্ঘাটন করতে ১০ সেকেন্ডও সময় লাগে না শ্রবণের। শ্রবণ শোয়া থেকে উঠে বসে গায়ের পাঞ্জাবি খুলতে খুলতে গম্ভীর স্বরে বলে, পালিয়ে যেতে পেরেছিস? তড়িৎ গতিতে মুখ তুলে শ্রবণের দিকে তাকায় সোহা। শ্রবণ পাঞ্জাবি রেখে উঠে দাঁড়িয়ে ওয়াশরুমের দিকে এগিয়ে যেতে যেতে বলে, আমার অনুমতি ব্যতীত তুই ওয়াশরুমেও যেতে পারবি না, সেখানে রুমের বাইরে যাওয়ার তো প্রশ্নই আসে না। কথাগুলো বলতে বলতে ওয়াশরুমের দরজা ঠেলে ভেতরে প্রবেশ করে। সোহা আগের মতোই বসে রইল। জীবনে কি পাপ করেছে যে শ্রবণের মতো একটা সমস্যার সাথে ওর জীবন জড়িয়ে গেল? শাওয়ার নিয়ে কোমরে টাওয়েল পেঁচিয়ে বেরিয়ে আসে শ্রবণ। সোহা একবার তাকিয়ে সাথে সাথেই দৃষ্টি নামিয়ে নেয়। শ্রবণ কাভার্ডের দিকে এগিয়ে যেতে যেতে বলে, ভুলেও তোর নোংরা দৃষ্টি আমার উপর দিবি না, নোংরা মহিলা। বিয়ে ঠিক হয়ে সারেনি, পুরুষ মানুষের সাথে ঢলাঢলি শুরু। আমি ড্রেস ছাড়া থাকলেও তুই চোখ তুলে তাকাতে পারবি না, তাকালে তো চোখ উপরে নেব আমি। সোহা কিচ্ছু বলে না। শ্রবণ ট্রাউজার পরে টি-শার্ট গায়ে জড়ায়। চুলগুলো ভালোভাবে মুছে ব্যালকনির দিকে আগা। বেতের চেয়ারের উপর রাখা সিগারেটের প্যাকেট থেকে একটা সিগারেট বের করে ধরায়। একটা টান দিয়ে ধোঁয়া উপরের দিকে ছেড়ে দেয়। গেটের দিকে চোখ যেতেই দেখে কয়েকজন গেস্ট বেরিয়ে যাচ্ছে। আরেক টান দিয়ে ধোঁয়া বাইরে উড়িয়ে দেয়। স্পর্শের নানা ভেতরের দিকে আসছিলেন, ওনার চোখ পড়ে শ্রবণের ব্যালকনির দিকে। দুজন দুজনের দিকে তাকিয়ে থাকে। শ্রবণ সিগারেটে আরেক টান দিয়ে ধোঁয়া ছেড়ে দেয়। স্পর্শের নানা কিছুক্ষণ তাকিয়ে থেকে ভেতরের দিকে এগিয়ে আসেন। শ্রবণ ঘাট কাত করে মুচকি হাসে। সেই আনন্দ হচ্ছে ওর। বিয়ে করে আসার পর থেকে এক এক জনের চেহারা দেখে ওর নাচতে ইচ্ছে করছে। আহা শান্তি! সময় গড়ায়। বিকেল সন্ধ্যা গড়িয়ে রাত ৯টা বেজে গেছে। শ্রবণ একবারের জন্য রুম থেকে বের হয়নি আর। সোহা একপাশে দেওয়ালের সাথে ঘেঁষে বসে আছে এখনো। একবার শুধু ওয়াশরুমে গিয়েছিল। শ্রবণ দাদার ফোনে মেসেজ পাঠায়, দাদা ভাই আমার খাবার দিয়ে যেতে বলো। ওর এখন নিচে গিয়ে ওই ডাইনি আর শয়তানগুলোর চেহারা দেখতে মোটেও ইচ্ছে করছে না। নিচে গেলেই শান্ত মেজাজটা গরম হয়ে আগ্নেয়গিরির মতো ব্লাস্ট করবে। ৫ মিনিট হওয়ার আগেই মেড খাবার দিয়ে যায় দুজনের জন্য। শ্রবণ নিজের খাবার নিয়ে খেতে শুরু করে। সোহার দিকে একবার তাকিয়ে আবার বিরিয়ানি তুলতে তুলতে বলে, না খেয়ে মরতে চাস নাকি এখনই? খাবার খা, খেয়ে বেঁচে থাক, তুই মরে গেলে তো আমার শান্তিও মরে যাবে। তাই তোর বেঁচে থাকা প্রয়োজন। দ্বিতীয়বার আর বলবো না, দ্রুত খাগু। শেষের কথাগুলো রাগী গলায় বলে। সোহা উঠে দাঁড়িয়ে শরীর টেনে নিয়ে আসে খাবারের কাছে। সেই সকাল ১০টার সময় খেয়েছিল, তারপর সারা দিন ধরে না খাওয়া। শরীরে এখন শক্তি পাচ্ছে না, কেঁদে কেটে অবস্থা আরও খারাপ। মৃত্যুকে ভয় পায় সোহা। ও এখনই মরতে চায় না, আরও অনেক বছর বাঁচতে চায়। দুপুরে খেতে ইচ্ছে করেনি আর এখন শ্রবণের ভয়ে খাচ্ছিল না। শ্রবণ আরেক লোকমা মুখে পুরে বলে,
নিচে বসে খাবি গু। সোহা প্লেটে খাবার নিয়ে নিচেই বসে। শ্রবণ বিছানায় বসে খাচ্ছে। সোহা বুঝতে শেখার পর থেকে কোনো দিন চেয়ার টেবিল ছাড়া বসে খাবার খায়নি। আর আজকে নিজ বাড়িতে ফ্লোরে বসে খেতে হচ্ছে। কয়েক লোকমা জোর করে গিলে ফুপিয়ে ওঠে মেয়েটা। শ্রবণ বিরক্তিতে মুখ দিয়ে সূচক শব্দ উচ্চারণ করে। সোহার দিকে তাকিয়ে জোরে ধমক দিয়ে রাগী স্বরে বলে, মুখ দিয়ে আর একটা শব্দ বের হলে তোর মুখ সিল করে দেব সারা জীবনের জন্য। সোহা শ্রবণের দিকে তাকায় না। প্লেট হাতে নিয়েই আরও দূরে সরে বসে যেন ভুল করে মুখ দিয়ে শব্দ বের হয়েও শ্রবণ শুনতে না পায়। খাওয়া শেষ হয় শ্রবণের। প্লেট নিচেই রেখে দেয় এলোমেলোভাবে। হাত ধুয়ে এসে কতক্ষণ ফোন চাপে। সোহার খাওয়া শেষ হতেই লাইট অফ করে দিয়ে বিছানায় উঠে শুয়ে পড়ে। গম্ভীর স্বরে বলে, তুই ফ্লোরে ঘুমাবি বিছানা বালিশ ছাড়া। মনের ভুলেও বিছানায় আসার সাহস করবি না, আর কাউচেও না। আরেকবার যদি তোর নাক টানার সাউন্ড আমার কানে আসে, সেদিনের কথা ভুলিসনি নিশ্চয়ই? সোহা বসে রইল আগের মতোই। জন্মের পর থেকে যেই মেয়ে তুলতুলে ম্যাট্রেসে ঘুমিয়ে বড় হয়েছে সেই মেয়ে এখন এই শক্ত ফ্লোরে কিভাবে ঘুমাবে, তাও বিছানা বালিশ ছাড়া? বালিশ ছাড়া ঘুমোনো যায়? কাউচেও ঘুমাতে নিষেধ করে দিয়েছে। একটা মানুষ এমন কিভাবে হতে পারে? একটুও কি দয়ামায়া নেই? আমি স্পর্শ নই যে তাকিয়ে তাকিয়ে দেখবি। নিজের দৃষ্টি সংযত কর, নয়তো তোর চোখ কানা করে দেবগু। দ্রুত ঘুরে বসে সোহা। অন্ধকারের মধ্যে কিভাবে বুঝল সোহা বিছানার দিকে তাকিয়ে আছে? গল্পের নাম দিশেহারা। লেখিকা সানা শেখ। গল্প ভালো লাগলে অবশ্যই বলে যাবেন।